আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। পদার্থবিজ্ঞানে দুর্বল এই শব্দটা তুমি বলতে পারো, সারা জীবন জপতে পারো, এটাতে কোনো রেজাল্ট আসবে না। এটার জন্য আমাদের দরকার স্টেপ বাই স্টেপ এমন পড়াশোনা করা যাতে এই দুর্বলতাটা কাটে। আমরা যেমন রোগ হলে ডাক্তারের কাছে যাই, কারণ হলো চিকিৎসা না নিলে এই রোগের সমাধান হয় না, এটা চলতেই থাকে, বাড়তেই থাকে, হইতেই থাকে। তেমনিভাবে তুমি দুর্বল এইভাবে ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। সবাই পারে, আমি পারি না, এটার জন্য পিছিয়ে পড়ার কোনো সুযোগ নাই। তোমাকে বরঞ্চ অন্যরা 2 ঘন্টা পড়লে আরও 2 ঘন্টা এক্সট্রা দিতে হবে। পদার্থবিজ্ঞানের সমস্যা হলে প্রতি সন্ধ্যায় বা সকালে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এক্সট্রা রাখো, যে এক্সট্রা ঘন্টায় ভাইয়া যেভাবে ক্লাস নিব এভাবে তুমি ধরে ধরে ম্যাথগুলো করবা, এভাবে তুমি ধরে ধরে পড়বা, এভাবে তুমি ধরে ধরে স্টেপ বাই স্টেপ সমস্যাগুলোর সমাধান করবা। 3 মাস করো, 6 মাস করো, রেজাল্ট তুমিই দেখতে পাবা। একসময় এমন হয়ে যাবে যে বিষয়টা তোমার সবচেয়ে বেশি খারাপ লাগে, যেমন পদার্থবিজ্ঞান, সেটাই তোমার সবচেয়ে বেশি ভালো লাগবে। আজকের ক্লাসে আমরা ভেক্টর নিয়ে কথা বলবো। এটা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 2য় অধ্যায়, এবং এখান থেকে আমাদের মেইন ম্যাথের কনসেপ্টগুলো শুরু। এই অধ্যায়ে আমরা শিখব যে আমরা কিভাবে মেডিকেল এর পাশাপাশি ম্যাথ, এইচএসসি দুটো কভার করব। কিভাবে পড়লে তোমার মেডিকেলটাও হবে, কীভাবে পড়লে তোমার এইচএসসিটাও হবে, কিভাবে তোমাকে লাইনগুলো খুঁজতে হবে, কীভাবে মেডিকেল প্রশ্ন করে, এবং কিভাবে আমরা খুঁজে পাবো যে মেডিকেল কোন প্রশ্নগুলো করবে, কোন লাইনগুলো করবে। আমার বিশ্বাস যে এইভাবে ধরে ধরে তোমাকে কেউই পড়াবে না। সো আমরা প্রজেক্ট ডিএমসিএনে তোমাকে এইভাবে পড়িয়ে দিচ্ছি, এবং পুরোটা বছর জুড়ে আমরা সুন্দর করে পড়িয়ে দেব ইনশাআল্লাহ। সো প্রজেক্ট ডিএমসিএনেই তোমরা এই সবগুলো ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে? আমরা প্রথমেই চলে যাই আমাদের ভেক্টর নিয়ে কথাবার্তায়। ভেক্টর বোঝার আগে আমাদের বুঝতে হবে রাশি শব্দটা। এই রাশি কোনো মেয়ের নাম নয়। এই রাশি পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমরা বলতে পারি রাশি হচ্ছে এমন একটা ধারণা, এটা দ্বারা কি বোঝায়, কোনো একটা পরিমাপযোগ্য বিষয়। তাহলে আমরা বলতে পারি রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায়। যেমন তোমরা বলতে পারো দৈর্ঘ্য, এটা একটা রাশি, প্রস্থ, উচ্চতা, এগুলো সবগুলোতে একই রকম, তাই না? তাহলে যা পরিমাপ করা যায়, যেমন ওজন, ভর, কিভাবে রাশি আসলে প্রকাশ করে, লাইক তুমি লিখলে 10, এটা একটা পরিমাপযোগ্য সংখ্যা। কিন্তু পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমরা যদি কোনো কিছুর পরিমাপ বুঝাইতে চাই তখনই আমরা রাশি বলবো। আমরা যদি এটাতে লিখি ধরো 10 কেজি, তখনই তুমি বুঝে গেলা যে এটা ভরকে বোঝায়। আমরা যদি লিখি 10 মিটার, তখনই তুমি বুঝে গেলা এটা দৈর্ঘ্যকে বোঝায়। তাহলে যা যা পরিমাপ করা যায়, যে বিষয়গুলো পরিমাপ করা যায় সেগুলোকে আমরা পদার্থবিজ্ঞানে রাশি বলি। বুঝতে পেরেছো? তাহলে যে সকল বিষয় পরিমাপ করা যায় সেগুলোকে আমরা রাশি বলি। ধরো কি পরিমাপ করা যায় না, একটু উদাহরণ দাও। ভালোবাসা, ধরো এটা এই স্কেলে মাপা যায় না, আমাদের পদার্থবিজ্ঞানের হিসেবে মাপা যায় না যে এটা কত ইঞ্চি, কত বর্গ ফুট, কত বর্গ কিলোমিটার তোমার ভালোবাসা, তাই না? তো এইরকম তাহলে রাশি বুঝলাম আমরা। এখন দিকের দিক থেকে রাশি তো অনেক রকম হতে পারে, তাই না? দিক বিবেচনা করে যে এই রাশিটির দিক আছে কি দিক নাই, সেটি বিবেচনা করে পদার্থবিজ্ঞানে আমরা ভৌত রাশিসমূহকে 2 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 2 ভাগে ভাগ করি। এক, যাদের দিক আছে, আর যাদের দিক নাই। যাদের দিক নাই তাদেরকে আমরা বলবো অদিক রাশি, অর্থাৎ ওদের দিক নাই। আর যাদের দিক আছে তাদেরকে আমরা বলবো দিক রাশি। আরও সুন্দর করে বলতে চাই, আরও স্মার্ট করে বলতে চাই, পদার্থবিজ্ঞানের ভাষায় বলতে চাই, একটু ইংরেজিতে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যার দিক নাই তার নাম অদিক রাশি বা স্কেলার রাশি, আর যার দিক আছে তার নাম দিক রাশি বা ভেক্টর রাশি। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ভেক্টরের দিকে আমরা যাচ্ছি কোন দিকে, বুঝতে পারছো আমরা কোথা থেকে ভেক্টরের দিকে যাচ্ছি? আমরা এখান থেকে আস্তে আস্তে এখন ভেক্টরের দিকে যাব। সো আমরা পেয়ে গেলাম আমাদের যার দিক আছে তাকে আমরা দিক রাশি বলি। দিক রাশি সদিক বলার দরকার নাই, বাংলা ব্যাকরণ অনুযায়ী লাইক এটা ভুল, তাই না? দিক রাশি সে বলার দরকার পড়ে না আসলে, তারপরেও এটার নাম দিক রাশি অথবা ভেক্টর রাশি। আর যার দিক নাই অদিক রাশি, স্কেলার রাশি অথবা নির্দিক রাশি, বাংলা নানা শব্দ আছে, তোমরা অদিক রাশি বলবা, দিক রাশি বলবা। তবে আমরা কি এই কথাগুলো বলবো না?
এগুলো বলবে ধরো যারা মানবিকে পড়ে তারা হয়তো বোঝানোর জন্য তোমাকে এগুলো বলবে। আমরা বলবো স্কেলার রাশি, ভেক্টর রাশি। আমরা বলবো ভেক্টর রাশি, স্কেলার রাশি। তাহলে আমরা এখন থেকে যতগুলো শব্দ উচ্চারণ করব সেগুলোতে এগুলোর আর শব্দ থাকবে না। আমাদের মধ্যে যার দিক আছে তার নাম ভেক্টর রাশি, আর যার দিক নেই তার নাম স্কেলার রাশি। এখন আমাদেরকে তো এদেরকে চিনতে হবে। মেডিকেল প্রথম টার্গেট করে উদাহরণ। মেডিকেল কি টার্গেট করে? প্রথম উদাহরণ, অর্থাৎ কোনটি স্কেলার রাশি কোনটি ভেক্টর রাশি বলো। এটা মেডিকেলে বা অ্যাডমিশন কোচিংয়ে আসলে তোমার প্রথম প্রশ্ন হবে এইটা। তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি যে স্কেলার রাশি এটা নিয়ে, তারপর আমরা অবশ্যই ভেক্টর রাশিতে আসবো। আগে আমরা স্কেলার রাশিতে যাব, ঠিক আছে? তাহলে আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে স্কেলার রাশি। প্রত্যেকটা কথা ভাইয়া এখানে যা বলবো এগুলো বইয়ে আছে, একটু এই দিকে আর একটু ওই দিকে ভাইয়া তোমাদের গুছিয়ে দিচ্ছি। আবার যখন ভাইয়া মূল বইটা দাগাই দিব তখন দেখবা যে প্রত্যেকটা শব্দ তুমি ধরে ধরে পাবা যে হ্যাঁ ভাইয়া যা বলেছে সেটা। সো ক্লাসটা করার পর বইটা খুলে দেখবা যে এত সহজ হয়ে যাচ্ছে সব কিছু, তুমি নিজেই অবাক হয়ে যাবা যে এটা তো এত সহজ হওয়ার কথা ছিল না, তাই না? সেটা এত সহজ হয়ে যাচ্ছে কিভাবে, এরকম হবে। তাহলে আমাদের এখন আলোচনার টপিক হচ্ছে স্কেলার রাশি। পার্টে পার্টে বুঝো। আমাদের সমস্যা কি জানো? আমি তোমাদের এগুলো বুঝাইতে পারি না। সেটা হলো যে আমরা পড়াশোনার ভাঁজ বুঝি না। পড়াশোনা যে একটা গেম, পড়াশোনা যে একটা লেভেল, এই যে দেখবো আমরা লেভেলে 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 যাবো, অর্থাৎ একটা গেম, একটা স্টেজ, এরপরে একটা স্টেজ, একটা স্টেজ। তুমি যদি এইটা মনে করো যে তুমি পুরো বই পদার্থবিজ্ঞান মনে রাখবা, পুরো বই রসায়ন মনে রাখবা, তাহলে তুমি পারবা না। তোমাকে শিখতে হবে একটা পেজ একটা পেজ করে, যে একটা পয়েন্ট একটা পয়েন্ট করে, একটা পয়েন্টের এই লাইন শিখলাম শেষ, আরেকটা পয়েন্টের এই লাইন শিখলাম। গেম এভাবে খেলে, এভাবে খেলতে খেলতে যে কখন তুমি গেমে 100 লেভেল পার হয়ে যাবা, কখন তুমি যে লুডোতে লেভেল 96 চলে আসবা, এটা তুমিও টের পাবা না। সেটা দেখো। তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে, রাশি মানেই তো মান আছে, রাশি মানে কি আছে? মান আছে। কেননা আমরা বলছি রাশি মানেই পরিমাপযোগ্য। সো স্কেলার রাশি বা ভেক্টর রাশি হোক, আমরা মান আছে এই কথাটা অবশ্যই মনে রাখবো। সো মান আছে এটা আমাদের কমন। তাহলে যেসব ভৌত রাশির মান আছে কিন্তু দিক নেই তাদেরকে কি বলা হয়? স্কেলার রাশি। এখন এইটা কেন লিখতেছি, এটা তোমাদের কতে আসবে। কতে কি এটা আসতে পারে না তোমার কলেজে? আর এটা আসলে তুমি মিস করবা, তারপর বলো ভাইয়া জিপিএ 5টা তো পাই নাই। সেটা তো হবে না, কোনোভাবেই হবে না। তোমরা জিপিএ 5 তো পাবাই, চান্সও পাবা। তাহলে দিক শুধু মান আছে দিক নেই, এভাবে বলতে হবে। যেসব ভৌত রাশির মান আছে দিক নেই, ঠিক আছে? এভাবে বলতে হবে। তাদেরকে বলা হয় স্কেলার রাশি। একটু আগে বলেছি ভেক্টর রাশিরও কি মান আছে? মানও আছে, দিকও আছে। তো আবার এটা বলো না যেসব রাশির মান নেই দিক আছে, এরকম না। দুটোরই মান আছে, রাশি মানেই মান আছে। সো আমরা যা কথা বলছি তার মান আছে অবশ্যই। এখন আসো স্কেলার রাশি বইয়ে এত এলোমেলো করে দেওয়া আছে আর এত বড় চন্দ্র দেওয়া থাকে তোমাদের কোচিংয়ে, যেগুলো তোমরা মনে রাখতে পারো না। এটা আমি কখনোই এভাবে মনে রাখি না। ভেক্টর রাশি, স্কেলার রাশি মনে রাখার উপায় হচ্ছে চ্যাপ্টার বাই চ্যাপ্টার। চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমাকে সুন্দর করে পড়তে হবে এবং আমি সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার কীভাবে প্রত্যেকটা রাশি মনে রাখতে হবে। প্রথমে আমরা একটু জেনে রাখি কয়েকটি স্কেলার রাশি কমন। সকল গতিশক্তি স্কেলার রাশি, ভাইয়ের সাথে সাথে বলতে হবে, এগুলো নোট করে ফেলবা। সকল গতিশক্তি স্কেলার রাশি, আবারও ঢুকাবা মাথার মধ্যে, সকল গতিশক্তি স্কেলার রাশি। এবার মেডিকেল যদি তোমাকে যতই পেঁচাক কোনো লাভ নাই। তোমাকে যদি বলে স্থিতিশক্তি, সরি আমি গতিশক্তি বলেছি, সকল শক্তি। তাহলে যদি বলে গতিশক্তি তুমি বলবা স্কেলার রাশি, তোমাকে যদি বলি স্থিতিশক্তি তুমি বলবা স্কেলার রাশি, ঠিক আছে? অবশ্যই। তাহলে সকল শক্তি স্কেলার রাশি। তাহলে গতিশক্তি স্কেলার রাশি, স্থিতিশক্তি স্কেলার রাশি। বুঝতে পেরেছ আশা করি প্রথমটাই। এছাড়া যা আছে, ঠিক আছে, যতগুলো মহাকর্ষীয় অভিকর্ষীয় সবগুলো শক্তি স্কেলার রাশি, এটাই মনে রাখবা। দ্বিতীয় বলবো সকল বিভবই স্কেলার রাশি। তাহলে মহাকর্ষীয় বিভব, তড়িৎ বিভব, সকল বিভব স্কেলার রাশি, সকল বিভব স্কেলার রাশি। এবার হচ্ছে তৃতীয়ত, তারপর আমরা বলতে পারি ভেক্টর রাশির, এই যে দেখো যে কোনো ভেক্টর রাশির মান হচ্ছে স্কেলার। সকল ভেক্টর রাশির মান স্কেলার এবং ভেক্টরের ভেক্টর গুণন, স্কেলার গুণন স্কেলার। তাহলে ডট গুণন স্কেলার, আমরা ডট গুণন লিখে দিয়েছি, এখানে লিখে দিয়েছি, তোমাদের এটা লাগে অনেকবার। ভেক্টরের ডট গুণ স্কেলার,
ভেক্টরের ডট গুণ স্কেলার, বুঝতে পেরেছো? এটা আমরা সামনে ডট গুণ ক্রস গুণ পড়াবো, তখন তোমার এমনি মনে থাকবে। ডাইভারজেন্স স্কেলার, গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্স, ভেক্টরের অপারেটরের দুইটা স্কেলার, গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্স। কার্ল একটি ভেক্টর রাশি, তাহলে এইটা পেলাম। সরি, এই জায়গায় আমাদের ভুল হয়েছে। গ্রেডিয়েন্ট একটা স্কেলার রাশি, ভেক্টর রাশি। এটার মান আমি তোমাদেরকে এখানে কনফিউশনে ফেলে দিতে চাই না, ঠান্ডা মাথায় বুঝো, নাহলে তোমরা নিজেরাই কনফিউশনে পড়ে যাবা। ভাই এই যেটা বলতে চাচ্ছি, দেখো আমরা জানি ডাইভারজেন্স এটা কি আমাদের স্কেলার রাশি, আর গ্রেডিয়েন্ট আর কার্ল এগুলো তোমরা যদি এখন নতুন হও কোনো সমস্যা নেই, আরও সামনে জানতে পারবা। এখন একটু জাস্ট মাথায় রাখো যে একবার শুনেছি তখন মনে পড়বে। সো গ্রেডিয়েন্ট আর কার্ল ভেক্টর রাশি, কিন্তু ভাইয়া মেডিকেলে যেটা সমস্যা করে বা আমরা যেটা দিয়েছি সেটা হলো এর মান। সো ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্টের মান স্কেলার রাশি। সকল ভেক্টরের মান কি আসে? স্কেলার আসে। ভাইয়া দেখাবো যে ভেক্টরের মান কীভাবে নির্ণয় করতে হয়। ভেক্টরের মান স্কেলার, ওই ভেক্টরটা কিন্তু স্কেলার না। যেমন ধরো আমরা বলেছি গ্রেডিয়েন্ট কিন্তু স্কেলার না, বুঝতে পেরেছো? ভেক্টরের মান হচ্ছে স্কেলার, এটা মাথায় রাখবা। তাহলে আমাদের যদি বলে গ্রেডিয়েন্টের মান, তোমরা বলবা স্কেলার, যদি বলে গ্রেডিয়েন্ট তোমরা বলবে স্কেলার না, গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি। তারপর ডাইভারজেন্স কিন্তু নিজেও স্কেলার, মান তো স্কেলার হবেই। আর আমরা জানি যেমন ধরো ডট গুণন স্কেলার, কিন্তু ক্রস গুণন এটা কি ভেক্টর, কিন্তু ক্রস গুণনের মান স্কেলার। ভেক্টরের মান কি আসে? একটা সংখ্যা আসে। সো এটা একটা স্কেলার রাশি। হ্যাঁ, এটাও আমরা শিখব। এবার আসো সকল বিভব, এটাও ভাইয়া তোমাদের শিখিয়ে দিচ্ছে। এবার আসো কিছু অ্যানোনিমাস, এদিক সেদিক মিসলেনিয়াস বলি না, মানে বিবিধ। দৈর্ঘ্য, তোমরা জানো দৈর্ঘ্য স্কেলার রাশি, ঠিক আছে? এইটা একটা। ভর, কাজ, দৈর্ঘ্যের বিপরীতে কি আছে ভাইয়া? সরণ। সরণ কিন্তু ভেক্টর রাশি। দৈর্ঘ্যের সাথে কি আছে? সরণ। সরণ কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে? দৈর্ঘ্য স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি, এটা আমরা জানি। সো কাজ, আয়তন, এগুলোর কোনো দিক নাই। তোমরা স্পেশালি মনে রাখবা কাজ, এটা অনেকবার বলবো, আমরা অনেকবার বলবো, এটা এখানে না, তোমাদের কাজ নামে অধ্যায় আছে, অধ্যায়ের নামে হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। সো এইটাও জানবা। এই যে কাজ, এটা কি স্কেলার রাশি। আয়তন কি? দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য প্রস্থ মানে আয়তন, তাই না? সো সেই হিসাবে ক্ষেত্রফল, তারপর দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য তিনবার। সো সেজন্য আয়তনও একটি স্কেলার রাশি, এটার স্কেলার। ঘনত্ব স্কেলার রাশি, যেহেতু ঘনত্ব হচ্ছে আয়তন ভাই বহর বাই আয়তন, সেই হিসেবে। সময় স্কেলার রাশি, সময়ের কোনো দিক আছে? সময়ের কোনো দিক নাই। জনসংখ্যা স্কেলার রাশি, তোমাদের জন্য স্পেশাল হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা একটি স্কেলার রাশি, তাপ না, কিন্তু তাপের ক্ষেত্রে আমরা বলি না, তাহলে আমরা তাপমাত্রার কথা বলবো। তাপমাত্রা একটি স্কেলার রাশি, ধরো 98 ডিগ্রি সেলসিয়াস, এটার কোনো দিক নাই, বুঝতে পেরেছো? তাহলে আমরা তোমরা বেশি মনে রাখবা শক্তিগুলো স্কেলার, তোমরা মনে রাখবা বিভব এটা স্কেলার, তোমরা মনে রাখবা যে কোনো ভেক্টর রাশির মান স্কেলার, মানগুলো ডট গুণফল স্কেলার, ডাইভারজেন্স স্কেলার, গ্রেডিয়েন্টের ভাইয়া বাদ দিয়ে রাখলাম। হ্যাঁ, কেন গ্রেডিয়েন্টের মান বললে তোমরা অনেকে কনফিউশনে পড়ে যায়, এগুলো খুবই হায়ার স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে যায়। আমরা শুধু গ্রেডিয়েন্টকে আমরা ভেক্টর বলবো, গ্রেডিয়েন্টের মান স্কেলার। ওকে, দৈর্ঘ্য, ভর, কাজ, আয়তন স্কেলার। তাহলে তুমি চিন্তা করো না, এগুলো চিন্তা করার কিছু নাই। এগুলো হচ্ছে জাস্ট ঠান্ডা মাথায় আমি যেটা করি 5 মিনিট একটু ভাবি যে এইটা কেন স্কেলার, এইটা কেন স্কেলার, এইটা স্কেলার, এইটা স্কেলার, শেষ। এবং এটা ভাবি যে ভেক্টরের সাথে আমাকে কীভাবে কনফিউশনে ফেলবে। আমরা ভেক্টরে চলে যাব, তখন তোমরা এটা বুঝতে পারবা যে এটার সাথে ওইটার কী সম্পর্ক আছে। এবার আসো তাহলে ভেক্টর রাশিতে আসো। যেসব ভৌত রাশির মান ও দিক দুই আছে, তোমাদের যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় বলে যে ভেক্টর রাশির শুধুমাত্র দিক আছে, অনেকে শিক্ষার্থী বলবে ইয়াস অবশ্যই, তাহলে মান ও দিক উভয়ই আছে, ঠিক আছে? ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, মান ও দিক উভয়ই আছে, এটা মাথায় রাখতে হবে। কথাগুলো মেডিকেলের জন্য একটু ভালোভাবে বুঝতে হয়। তাহলে আমরা আগেরটাতে পেয়েছি শুধু মান আছে, দিক নেই, এটা আছে মান ও দিক উভয়ই আছে। এখন উদাহরণগুলো দেখে নিই। দেখো প্রথমে হচ্ছে সকল বেগ, তাহলে সকল বেগ ভেক্টর রাশি নাকি? শুধু একটা বেগ মনে রাখো, বেগ, ত্বরণ, সরণ, এই তিনটা তো আমরা মনে রাখতেই পারি। এই যে সরণ, ত্বরণ, বেগ, এই তিনটা তো আমরা মনে রাখতেই পারি নাকি? এই তিনটা তো খুবই সহজ, আমাদের ছোটোবেলা থেকে পড়ানো হয়েছে ক্লাস 9-10-এ, যে বেগ, ত্বরণ, সরণ এগুলো ভেক্টর রাশি। কারণ সরণের একটা দিক আছে, সরণ মানে সর্বনিম্ন দৈর্ঘ্য, তাহলে সরলরৈখিক দৈর্ঘ্য, তাই না? সরল রেখা আঁকলেই তো সবচেয়ে সর্বনিম্ন দৈর্ঘ্য হয়। তো সরণের একটা দিক আছে, এই বিন্দু থেকে ওই বিন্দু, দেখাবো সামনে, কাজ আছে এইটা নিয়ে। তেমনিভাবে বেগগুলোর, বেগ মানে
একক সময়ে, তাহলে বেগের অপোজিট আমরা জানি। বেগের আরেকটা অন্য ব্যাপার আছে না, যদি এটার এই বেগের স্কেলার একটা রাশি আছে না, সেটা হলো দ্রুতি। কি? দ্রুতি। বেগের স্কেলার রাশি হচ্ছে দ্রুতি। সো দ্রুতি কিন্তু স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। তাহলে এবার তুমি বাকিগুলো কি মনে রাখার দরকার আছে, যে রৈখিক বেগ, কৌণিক বেগ, অভিকর্ষীয় বেগ, প্রান্তিক বেগ যা আছে, ভর বেগ, এগুলো কি মনে রাখার দরকার আছে? দরকার নাই। দেখছো, বড় চন্দ্র মুখস্থ করার দরকার নেই, কারণ ওই চন্দ্র মুখস্থ করে আবার এটা মুখস্থ করতে তোমার আরও বেশি সময় লাগবে। মেডিকেল ভর্তি পরীক্ষা এভাবে তুমি দিতে পারবা না। দ্বিতীয়ত আমরা জানি বল। আমরা জানি বল ভেক্টর রাশি। কারণ বল কেন ভেক্টর রাশি এটা বুঝাতে দিলে আগে আমরা ত্বরণে আসি। ত্বরণ কি? তাহলে আমরা জানি একক সময়ে বেগের হ্রাস পাওয়া বা বৃদ্ধি পাওয়া। ত্বরণের পাশাপাশি লিখে রাখো মন্দন। হ্যাঁ, দুটোই, ত্বরণ আর মন্দন দুটোই ভেক্টর রাশির মধ্যে পড়বে। সো মন্দন মানে বেগ হ্রাস পাওয়া, আর ত্বরণ মানে বেগ বৃদ্ধি পাওয়া। তাহলে একক সময় বেগ বৃদ্ধি পাওয়াকে বলা হয় ত্বরণ, যে নির্দিষ্ট সময়ে, অথবা বেগ বৃদ্ধির বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। দুটোই তো একই কথা আমাদের জন্য। এই ক্ষেত্রে দেখো সবগুলোই ভেক্টর হবে। তাহলে কৌণিক, কেন্দ্রমুখী ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ তোমার আর মুখস্থ করা লাগতেছে না। তুমি জানো যে ত্বরণ ভেক্টর রাশি। প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য। তাহলে সকল প্রাবল্য ভেক্টর রাশি, সকল প্রাবল্য ভেক্টর রাশি। ঠিক আছে, প্রাবল্যের দিক আছে, এগুলো আমরা যখন ওই অধ্যায়গুলোতে যাব তখন এগুলো ধীরে ধীরে পড়াবো, তখন এমনিই তোমাদের মুখস্থ হয়ে যাবে যে এগুলো ভেক্টর রাশি। ওইটা অধ্যায় বাই অধ্যায় এমনি মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তারপরেও মনে রাখো প্রাবল্য। এরপর হচ্ছে বলের ক্ষেত্রে, তাহলে বল কি আমরা জানি F = ma। তাহলে ত্বরণের যেই দিক, বলের সেই দিক, বল ওই দিকে ক্রিয়া করে। যেহেতু ত্বরণ ভেক্টর রাশি তো বলও ভেক্টর রাশি, সেক্ষেত্রে ঘাত বল হোক, ঘর্ষণ বল হোক আর সান্দ্র বল হোক, বল তো বলই। সো সাথে সাথে ওইটা ভেক্টর রাশি হয়ে যাবে। তাহলে টেকনিক্যালি যদি পড়ো, মনে রাখা লাগে না, তাহলে মনে রাখা লাগে না এইটা বলবো না, আমি বলবো যে মুখস্থ করা লাগে না। মুখস্থ করা লাগে না, মনে রাখতে হবে ভাইয়া। মনে না রাখলে তুমি পারবা কীভাবে? মনে না রাখলে আমরা পরীক্ষা দিব কীভাবে, তাই না? মনে তো রাখতেই হবে। সো এই যে এই কথাগুলো বললাম, এগুলো সহজে মনে ঢুকে যাবে। যত কোয়ালিটিফুলভাবে মনে ঢুকাবা, যত গোছানো পড়াশোনা করে মনে ঢুকাবা, যত ভিজুয়ালি অ্যাপেলিং করে, যত সুন্দর করে মনে ঢুকাবা, দেখবে তো তত ভালোভাবে তোমার মনে থাকবে, তত গোছানো তোমার মনে থাকবে। বুঝতে পেরেছো? এই জন্য যত বেশি ইনপুটটা সুন্দর হবে তত আউটপুট সুন্দর হবে। যা তুমি জানোই না তা তুমি লিখবা কীভাবে, তুমি বলবা কীভাবে, তাই না? স্পেশাল মেনশন করে দিই কয়েকটাকে। এর মধ্যে একটা হলো ওজন। এটা জানবা আমরা, ভর ভেক্টর রাশি না, ভর কি স্কেলার, কিন্তু ওজন ভেক্টর রাশি। কারণ ওজনের মধ্যে আছে আমরা জানি W = mg। এখন তো তোমরা বলবা ইয়েস স্যার, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, একটু আগে পড়িয়েছি না, এই যে অভিকর্ষজ ত্বরণ। সো অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে ক্রিয়া করে, তার মানে ওজন আমরা জানি ভূপৃষ্ঠের দিকে ক্রিয়া করে। সো সেই হিসেবে আমরা বলতে পারি যে এটাও ভেক্টর রাশি, এটা তো আমরা জানি। এটা লাগবে টর্ক, এগুলো ভাইয়া স্পেশাল ক্ষেত্রে পড়াবো, জাস্ট জেনে রাখো টর্ক। সামনে আমরা এটা নিয়ে পড়াবো, ঠিক আছে? টর্ক এটা আমরা জানতে হবে, বলের ভ্রামক। এরপর আসো চৌম্বক দৈর্ঘ্য। এখন আমরা তাহলে স্পেসিফিক মেনশন করে দিই। একটা জিনিস খেয়াল করো, এটা আমি এইখানে স্পেশাল করে দিয়েছি, দুটো লাল কালিতে দাগিয়ে দিয়েছি, যে এই দুটো যেন ভুল না হয় কোনোভাবেই, এই দুটো যেন কোনোভাবেই ভুল না হয়। ঠিক আছে, দেখো আমরা বলেছি চৌম্বক দৈর্ঘ্য একটা ভেক্টর রাশি, এটা তোমাদের জানতে হবে। চৌম্বক দৈর্ঘ্য একটা ভেক্টর রাশি, বুঝতে পেরেছো? চৌম্বক দৈর্ঘ্য একটা ভেক্টর রাশি। তোমরা জানো আমরা চৌম্বক দৈর্ঘ্য উত্তর মেরু দক্ষিণ মেরু নির্দেশ করে। সো এটা উত্তর মেরু দক্ষিণ মেরু নির্দেশ করার কারণে এটা একটা ভেক্টর রাশি, বুঝতে পেরেছো? দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য জানা কথা যে দৈর্ঘ্য কিন্তু স্কেলার, কিন্তু চৌম্বক দৈর্ঘ্য ভেক্টর। ক্লিয়ার হয়েছে না? এখন আর ভুল হবে মেডিকেল অ্যাপ্লিকেশন হবে না, কারণ তুমি জানো অলরেডি। তোমার ওই সময় মনে পড়ে যাবে যে হ্যাঁ ভাইয়া বলেছিল এটি স্পেশাল, কারণ ভাইয়া এটাকে স্পেশালভাবে এনেছে। অন্যদিকে সকল ভ্রামক ভেক্টর কিন্তু, যেমন বলের ভ্রামক পড়েছে একটু আগে টর্কের ক্ষেত্রে, কিন্তু জড়তার ভ্রামক স্কেলার রাশি, জড়তার ভ্রামক স্কেলার। তাহলে সকল ভ্রামক ভেক্টর, জড়তার ভ্রামক স্কেলার, সকল দৈর্ঘ্য স্কেলার মেইনলি, কিন্তু চৌম্বক দৈর্ঘ্য ভেক্টর রাশি। এটা হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো মাথায় গেঁথে নিবা। কত সহজে আমরা ভেক্টর আর স্কেলার মনে করে ফেললাম না? কত সহজে, কত ইজিলি, কোনো রকম হ্যাসেল ছাড়া, ওভারঅল আইডিয়া। এটা কি আমার একদিনেই কনসেপ্ট শেষ? না, একদিনই কনসেপ্ট বিল্ড না। এটা প্রত্যেকটা অধ্যায় যখন আমরা পড়বো, যেটা তোমরা আগে পড়োনি, এখন আমরা সবগুলো রাশির ক্ষেত্রে বলা হয় এই রাশির এসআই একক কত, মান কত, এটা ভেক্টর নাকি স্কেলার,
এই তিনটা জিনিস আমরা সব সময় শিখব। যখন তোমরা নতুন করে শিখবে এটা নিয়ে ভাইয়া বেসিক ক্লাসগুলোতে বা ফিজিক্স কীভাবে পড়তে হয় সে ভিডিওতে বলেছি যে আমরা কি কি বিষয় শিখবো। অবশ্যই এসআই একক, মাত্রা, যেগুলো মেডিকেলে এখন খুব ভালো করে দেয়, এসআই একক, এর মাত্রা, ঠিক আছে, এগুলো। তারপর এটা ভেক্টর না স্কেলার, এটা জানতে হয়। ভেক্টর না স্কেলার, এটা এখন থেকে আমাদের সব কিছু, যে কোনো জিনিস জানবা তার একক কি, এককের মাত্রা কি, এবং ভেক্টর না কি স্কেলার, এগুলো খেয়াল করবা। কেননা মেডিকেল ভর্তি পরীক্ষায় এককই আসছে, তোমরা যখন সলভ করতে বা ধীরে ধীরে দেখবে যে এককই আসছে কয়েকবার, মাত্রায় আসছে কয়েকবার। তাহলে যারা এসআই একক পড়েছে বা অন্যান্য এককগুলো পড়েছে, বেশিরভাগ রাশির ক্ষেত্রে আমরা শুধু এসআই এককই জানতে চাই, কিছু কিছু রাশির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন একক একটু জানা লাগে। সো এগুলো কিন্তু তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোথায় ফোকাস করতে হবে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে কোথায় ফোকাস করতে হবে সেটা খুঁজে বের করছি। ভেক্টর রাশিকে দুই ভাগে প্রকাশ করা যায়, যে কোনো ভেক্টর রাশিকে চিহ্ন দিয়ে। একটা হলো অক্ষর দ্বারা প্রকাশ করতে পারো, আর একটা হলো সরল রেখা দ্বারা প্রকাশ করে। মেনলি আমরা অক্ষর দ্বারা করি। তাহলে অক্ষর দ্বারা আমরা কিভাবে করি? চার ভাবে। কয়ভাবে? 4 ভাবে। অক্ষর দ্বারা আমরা 4 ভাবে করি, 4 ভাবে। এক, আমরা এভাবে একটা অ্যারো চিহ্ন দিই, আমরা এর উপরে এরকম একটা টান দিতে পারি, বার দিতে পারি, সেটাও হবে। এটা আমরা হায়ার ম্যাথে ইউজ করি। আমরা ফিজিক্সে সাধারণত এভাবে বলি, হায়ার ম্যাথে এরকম করে দেখবো যে ম্যাথ করা আছে, আমরা তখন এইটা ইউজ করে ওরা। আমরা এটাকে কি করতে পারি? নিচে দিতে পারি, তাহলে আমরা বি নিচে। এটা খুবই কম ইউজ করি আমরা, সাধারণত এটা করি, কারণ এটা অনেকগুলো চিহ্নের সাথে এলোমেলো হয়ে যেতে পারে। আর আরেকটা হচ্ছে আমরা বোল্ড করে দিতে পারি, তাহলে বোল্ড করে লেখা। এখন আমাদের পক্ষে, তোমাদের পক্ষে কি আর লেখার সময় তার আমরা বোল্ড করে কখনো লিখতে পারি না, আমাদের লেখা কি বোল্ড হয়? হয় না। 4টা জিনিস শিখবা, তাহলে অ্যারো দিয়ে উপরে, নিচে, আর বোল্ড করে। তো বোল্ড করে আমরা এটা লিখতে পারবো না, আমরা হাতে কীভাবে লিখবো? আমরা এই জন্য সহজটা ফলো করি। এটা খুবই ডিস্টিংগুইশ, খুবই আলাদা হয়, তাই না? একদম স্পেশালি বোঝা যায়। জাস্ট একটা অ্যারো চিহ্ন দিয়ে এটা দিলে আমরা এটা দিক নির্দেশ করে। এখন দিক কীভাবে নির্দেশ করে? ধরো এ বি একটা ভেক্টর, তার মানে এই ভেক্টরটা এ থেকে শুরু হয়ে বি এ শেষ হয়, এটা কীভাবে সামনে বুঝাবো? সো এটা হচ্ছে এর দিক কোন দিকে? এ থেকে বি এর দিকে। আর বি এ, এটা আরেকটা ভেক্টর, এর দিক কোন দিকে? বি থেকে এ এর দিকে, বি থেকে এ এর দিকে। এই জন্য আমরা এই যে একটু আগে বললাম এ বি, তার মানে এর অর্থ হলো এ থেকে শুরু হয়েছে বি এই পর্যন্ত, এ থেকে বি এর দিকে, এইভাবে, হ্যাঁ, এই দিকে। ওকে, এই জন্য এই যে যেইটাকে শুরু হয় এটাকে আমরা বলি আদি বিন্দু বা পাদ বিন্দু। এটা হচ্ছে শেষ, এটা তো শেষ বিন্দু, সেটা তো আমরা জানি। অপর নাম শীর্ষবিন্দু, শীর্ষ, তাই না? তাহলে এটা হচ্ছে আদি বিন্দু, এটা শেষ বিন্দু, অথবা এটা পাদবিন্দু। পাদ মানে হলো ভূমি বা, হ্যাঁ, শুরুটা, তাই না? আমাদের পায়ে যেমন আমরা দাঁড়ায় আছি এরকম পাদবিন্দু। আর এটা হচ্ছে শীর্ষবিন্দু, তার মানে পাদ মানে সবচেয়ে নিচের বিন্দুটা, সবচেয়ে উপরের বিন্দুটা বোঝানোর জন্য আমরা অনেক সময় এভাবে ইউজ করি। তাহলে পাদবিন্দু, শীর্ষবিন্দু অথবা আদিবিন্দু, শেষ বিন্দু। আর দিক হচ্ছে এ থেকে বি এর দিকে, আর উল্টাটা হলে বি থেকে এ এর দিকে। বুঝতে পেরেছ? এগুলো ক্লিয়ার হইল? ওকে, এবার আসো ভেক্টর রাশির ধর্ম। ধর্ম মানে কি? তোমাদের ধর্ম ইসলাম, এর অর্থ কি? এর অর্থ হলো তুমি কিছু নিয়ম কানুন মানো, তুমি কিন্তু কিছু বিলিভ করো, তুমি কিছু শারীরিক প্র্যাকটিস করো। লাইক নামাজও তো একটা শারীরিক কাজ আছে, একটা মানসিক কাজ আছে, কিছু উচ্চারণ করে, কিছু নিয়ম মানে না, তাই না? তাহলে একজন মুসলিম হিসেবে তুমি কিছু নিয়ম কানুন মানো। বুঝতে পেরেছো? কিছু তোমাকে দেখলে কিছু জিনিস দেখা যায়, যে তোমার পোশাক পরিচ্ছদ, তোমার চালচলন, তোমার কথাবার্তা, তোমার শব্দচয়ন, এগুলোতে কিছু জিনিস ফুটে ওঠে। যদি আমাদের অনেকের মধ্যে এটা ফুটে ওঠে না, কিন্তু বললাম আর কি, অরিজিনালি ধর্ম বলতে তো এটাই বুঝি আমরা। সেখানে আমরা ধর্ম বা বৈশিষ্ট্য বলতে আমরা এই জিনিসগুলো বুঝাবো, মেনলি ধরো বৈশিষ্ট্য। তাহলে ধর্ম বলতে আমরা কি বুঝি? যেগুলো ভেক্টর রাশির স্পেশাল কিছু বৈশিষ্ট্য, যেগুলো ভেক্টর রাশিতে আমরা দেখতে পাবো, আমরা দেখে বুঝবো যে এটা ভেক্টর রাশি, তাই না? ওর চালচলন, ওর কার্যক্রম, ও এগুলো মেনে চলবে, ও এসব নিয়ম মেনে চলে, এসব অনুশাসন মেনে চলে। বুঝতে পেরেছ? তাহলে কি মেনে চলে? প্রথম হচ্ছে মান ও দিক। ভেক্টর রাশির একটা মান ও বা দিক আছে, তাই না? মনে রাখতে হবে, তোমরা সাধারণভাবে আমরা দিক বলতে কি বুঝে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, বা আরও বাকি এক্সট্রা উপর, উদয়, অদ। কিন্তু আমাদের এখানে মান মানে হলো কোণ,
সরি দিক মানে কি কোণ, এটা মাথায় রাখতে হবে। আমাদের এখানে দিক মানে হলো কোণ। কীরকম তোমাদের মাঝে মাঝে বলবে না যে দিক নির্ণয় করো, দিক নির্ণয় করার অর্থ হলো এক্স অক্ষের সাথে এর কত কোণ, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই হচ্ছে ওর দিক। তাহলে দিক হচ্ছে আসলে যে কোনো একটা অক্ষের সাপেক্ষে উৎপন্ন কোণ। এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের ক্ষেত্রেও একই কথা, যদি এগুলোর স্পেশাল নাম আছে যে এরকম এরকম হলে আমরা, যেমন আমরা এই ক্ষেত্রে ধরো আমরা যখন খাতায় আঁকি তখন আমরা কোন দিকে দিক দিই, উত্তর, উত্তর কিন্তু সবসময় উপরের দিকে, এটা মাথা রাখবে, হ্যাঁ, উত্তর দক্ষিণ, আর ডানে পূর্ব, বামে পশ্চিম। এটা হচ্ছে তুমি বইয়ে যা ফিগার দেখো সবগুলো এই নিয়মে ফলো করবে, এই নিয়ম। সো এটাও এক একটা দিক, এগুলো এক একটা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা তো আমরা জানি না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পরস্পরের সাথে 90 ডিগ্রি আছে, এটাও ম্যাথে এসেছে, এটা দিয়েও ম্যাথ আসে, এই যে 90 ডিগ্রি এটা দিয়েও ম্যাথ আসে, বুঝতে পেরেছো? সো কনসেপ্টগুলো জেনে রাখা তো জরুরি। আমি খুবই বেসিক কথা বলছি, কারণ হলো আমি মনে করি প্রথম দিকে যত বেশি এগুলো বিল্ড করা যায় তত ভালো। সেকেন্ড, কোনো ভেক্টর রাশি আর তার মানের অনুপাত দিলে ভেক্টরটির দিক নির্দেশ করবে। আচ্ছা, দুটি ভেক্টর এ এবং বি সমান হবে যদি না শর্ত আছে, দুইটা শর্ত। এক, এটা আমরা সামনেও পড়ব, সেটা হলো এদের মান সমান হয় এবং দিক একই হয়। তাহলে যদি দুটি ভেক্টরের মান সমান হয়, ধরো এটা হচ্ছে a ইকুয়াল টু 5 আর b ইকুয়াল টু 5 এবং দিক একই, দুটি ভেক্টর দিক একই কি না এটা বোঝার জন্য আমরা বলতে পারি এদের মধ্যবর্তী দিক হচ্ছে 0 ডিগ্রি, মানে এরা একজন আরেকজনের দিক হচ্ছে 0 ডিগ্রি, অথবা এটার অপর নাম হচ্ছে সমান্তরাল। তাহলে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার অর্থ হলো এরা একই দিকে, দুটি ভেক্টর আর একই দিকে বললে তো একই দিকেই, অথবা এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়ার অর্থই হলো এরা একই দিকে, নাকি যে এই দিকে আছে এইদিকে আরেকটা রেখা তার সাথে কত ডিগ্রি উৎপন্ন করবে, 0 ডিগ্রি, বাট কোনো কারণে যদি একটু বেঁকে যায় তাহলে কিন্তু কোণ উৎপন্ন হয়ে যাবে, তাহলে তখন কিন্তু একই হবে না। তাহলে দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত হচ্ছে এক, এদের মান সমান হইতে হবে এবং এদের দিক একই হইতে হবে। এক হলো মানও একই হইতে হবে, দিকও একই হইতে হবে, এটা কিন্তু আমাদের জন্য বোঝা খুব গুরুত্বপূর্ণ। সো দুটি বল পরস্পর যদি, ধরো দুটি 5 নিউটন বল পরস্পর সমান্তরালে ক্রিয়া করলো, অর্থাৎ এটা এই দিকে ক্রিয়া করলো, এটাও এই দিকে ক্রিয়া করলো, সরি এটাও 5 নিউটন, এটাও 5 নিউটন, এটাও বল তো আমরা জানি ভেক্টর রাশি। সো সেই হিসেবে আমরা বলতে পারি এ দুটো সমান, এই ভেক্টরদ্বয় পরস্পর সমান, এটা মাথায় রাখতে হবে কিন্তু, খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো দুটি ভেক্টরের মানও দিক যদি বিপরীতমুখী হয় তাহলে এদেরকে বলা হয় বিপরীত ভেক্টর। এগুলো আমি ভেক্টরের প্রকারভেদে আবার পড়াবো, আপাতত অফ রাখলাম, আর ব্যাখ্যা দিলাম না, তোমরা বুঝতে পেরেছো দিক বিপরীত হলে বিপরীত ভেক্টর, মান যদি সমান হয় সেক্ষেত্রে। শুধু মানের অথবা শুধু দিকের বা যে কোনো একটার বা যে কোনো উভয়ের পরিবর্তন হলেই ভেক্টর রাশির পরিবর্তন হয়ে যায়, মাইন্ড ইট। দিকের পরিবর্তন হলেও ভেক্টর রাশি চেঞ্জ হয়ে যাবে, মানের পরিবর্তন হলে তো ভেক্টর রাশি চেঞ্জ হবে। কেন? এটা খুব গুরুত্বপূর্ণ। ভেক্টর রাশি দিক নির্দেশ করে, ভেক্টর রাশি কী নির্দেশ করে? দিক নির্দেশ করে। ধরো আমরা জানি এদিক হচ্ছে পূর্ব, এদিক হচ্ছে পূর্ব। এখন তোমাকে বললো আমাদের 5 কিলোমিটার সরণ, আমরা বলছেন, তাহলে 5 কিলোমিটার সরণকে আমরা বলতে পারি এটা একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে 5 কিলোমিটার সরণ। একজন গেছে 30 ডিগ্রি কোণে, তার মানে ওর কোণ আমরা বলতে পারি 30 ডিগ্রি, এটা হচ্ছে 5 কিলোমিটার আসলো ও, এটা হচ্ছে এ। একই পার্সনকে তুমি আবার বললা, তবে পাঠাইলা 60 ডিগ্রি কোণে, ঠিক 5 কিলোমিটার, দুজন একই জায়গায় আসলো না, দুইজন একই জায়গায় আসলো না, কারণ ভেক্টরদ্বয় পরস্পর সমান নয়, অর্থাৎ ভেক্টর রাশি পরিবর্তন হয়ে গেছে। তাহলে ভেক্টর রাশি দিক সেন্সিটিভ বলেছি বারবার। সো মানের পরিবর্তন হলে তো অবশ্যই পরিবর্তন হয়, এটা তো স্কেলারের ক্ষেত্রেও সত্য, মানের পরিবর্তন হলে তার ভেক্টর রাশি একই, মানে স্কেলার রাশিও এক থাকবে না, দুটোই, তাই না? 5 আর 7 দুটো কি এক হইলে এক না, কিন্তু দিকের পরিবর্তন হওয়ার সাথে সাথে ভেক্টর রাশি চেঞ্জ হয়ে যায়, তাহলে ভেক্টর রাশির মান এবং দিক দুটো একই হইতে হয়। ওকে, এটাই হচ্ছে তোমাদের জন্য কনসেপ্ট, প্রথম কনসেপ্ট। এগুলো কাজে লাগবে কিভাবে সেটা আস্তে আস্তে দেখতে পাবা। যোজন বিয়োজন, প্রথম কথা, ভেক্টর রাশি যোজনের প্রথম শর্ত হলো ভেক্টর রাশিদ্বয় একই সমগোত্রীয় হতে হবে, এটাকে আমরা বলতে পারি একই জাতীয়, একই জাতীয় হতে হবে। এরা একই জাতীয় বলতে আপনি কি বোঝাচ্ছেন ভাইয়া? আমি বোঝাচ্ছি ধরো বল, দুটো বল হইতে পারে, একটা বল এইদিকে একটা বল এইদিকে, এদের যোগ বিয়োগের ব্যাপার আছে, কিন্তু বলের সাথে সরণের এটা কোনো যোগ হবে না, ভেক্টর রাশি এরকম যোগ করা যায় না।
বলের সাথে সরণ যোগ করা কি যায়? এটা স্কেলার ক্ষেত্রে তো আমরা এইভাবে বলি না, তাই না? তাহলে বলের সাথে কি সরণ যোগ হয়? হয় না। তাহলে দুটি ভেক্টর রাশি, বলের সাথে বল যোগ করতে হবে, সরণের সাথে সরণের যোগ করতে হবে। বলের সাথে সরণের ধরো গুণ হইতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু যোগের ক্ষেত্রে কিন্তু আমরা বলেছি দুটি সমজাতীয় ভেক্টরই শুধুমাত্র তুমি যোগ করতে পারবা। বুঝতে পেরেছো প্রথম কথা, যে ভিন্ন প্রকৃতির ভেক্টর দুটো ভেক্টর হলে তাদেরকে কখনো যোগ করা বিয়োগ করা এই ধরনের কথা যায় না, যোজন বিয়োজন এটা করা সম্ভব নয়। ওকে, ভেক্টর রাশির যোগে তিনটা নিয়ম আছে: 1 সংযোজন, 2 বন্টন এবং 3 বিনিময়। ভেক্টর রাশি যোজনের তিনটা নিয়ম আছে, কি কি? সংযোজন, বন্টন, বিনিময়। ঠিক আছে, এই 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 তিনটা আমাদের লাগবে। এটা এই তিনটে সূত্র মেনে চলে। ভেক্টর রাশিকে উপাংশে ভাগ করা যায়, এটা নিয়েও আমাদের পরবর্তীতে আবার চ্যাপ্টার আছে যে ভেক্টর রাশির উপাংশ। সো আমরা ওইটাতে কীভাবে উপাংশ ভাগ করে সেটা শিখবো, যা জেনে রাখলা আস্তে আস্তে। ভেক্টর রাশির যোগ বিয়োগ এবং গুণ সাধারণ বীজগণিতের নিয়মে কখনোই করা যাবে না। এগুলোর জন্য ভেক্টরের নিয়ম আছে, জ্যামিতিক নিয়ম যোগ বিয়োগ গুণের। ঠিক আছে, সো ভেক্টর জ্যামিতিক ভেক্টর বীজগণিতের নিয়মে করতে হবে। কার নিয়মে? ভেক্টর। ঠিক আছে, তাহলে ভেক্টরের যোগ বিয়োগ গুণ এগুলো ভেক্টরের নিয়মে করতে হবে, আমাদের স্কেলারের নিয়মে করলে হবে না। কেন? সেটাও আমাদের সামনে ব্যাখ্যা আসবে যে কেন আমরা এটা করি না, আমরা যখন যোগ বিয়োগ করা শিখব। তাহলে আমরা কি কি পেলাম? সমজাতীয় করতে হবে, এদের তিনটা নিয়ম আছে, যেমন সংযোজন, যেমন বন্টন, যেমন বিনিময়। ঠিক আছে, সংযোজন, বন্টন, বিনিময়। তারপর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশির উপাংশে বিভক্ত করা যায়, এবং ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ বীজগণিতের নিয়ম মেনে হয় না, এটার জন্য ভেক্টরের নিজস্ব নিয়মে করতে হয়, ভেক্টর বীজগণিতের নিয়মে করতে হয়। এরপর আসো ভেক্টর রাশির গুণন। গুণনের ক্ষেত্রে আমরা বলবো দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি। এটা আমরা কয়েকবার তোমাদেরকে বলবো, এটা শুধু একবার না, কয়েকবার বলবো। দুটি ভেক্টরের ভেক্টর গুণফল ভেক্টর রাশি, দুটি ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফল বলি আমরা। স্কেলার গুণফল বা ডট গুণফল স্কেলার রাশি। স্কেলার গুণফল বলে তো সহজ, তোমরা বলবো ডট গুণফল। এটাকে কি বলে অপর নাম? এটার অপর নাম হচ্ছে ক্রস গুণফল, ক্রস। তাহলে ডট গুণফল আর ক্রস গুণফল এটা আমরা জেনে রাখবো ছোটোবেলা থেকে। তোমরা এটাও জানো যে দেখো, আমরা জানি যে এ এবং ডট বি এটা আমরা শিখবো সামনে আসলে, বাট এতটুকু তোমাদের বোঝানোর জন্য বলছি। ছোটোবেলা যখন বীজগণিত করেছো, আমরা ক্লাস 9-10 একই কথা, আমরা গণিতে কি করি? ডট আর এই গুণ আমাদের জন্য একই কথা। ক্রস লেখা, ডট লেখা অনেক ক্ষেত্রে একই কথা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডট লেখায় প্রেফার করি, আবার ঠেকায় পড়লে ক্রসও লিখি। এটার অর্থ হলো আমাদের জন্য গুণ করা। কিন্তু ভেক্টরে সাবধান, ভেক্টরে এটার জন্য এক নিয়ম আর এটার জন্য এক নিয়ম, এবং ভেক্টরে এটাকেই বলে ডট গুণন, এই যে ডট, এটাকে বলে ক্রস গুণন, এই যে ক্রস দেখে। এটার অপর নাম হচ্ছে স্কেলার গুণন, এটার অপর নাম হচ্ছে ভেক্টর গুণন। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু চিনে রাখবা। ওকে, এরপর আসো, দুটি ভেক্টর রাশির গুণফল শূন্য হতে পারে, যদিও এরা কেউই শূন্য নয়। এটা কেন বলছে? দেখো, এগুলো ভেক্টর মানে, স্কেলার কিন্তু এই নিয়ম মানে না। এগুলো কিন্তু আমরা মানে হলো স্কেলার ভেক্টরের মধ্যে ক্লাসিক পার্থক্য আছে, সেটা আমরা জানি, এটা আমরা দেখাবো। দেখো, তোমরা খেয়াল করো, 3 আমরা যদি স্কেলার মানে সাধারণ বীজগণিতের নিয়ম যেভাবে কাজ করে সেটা যদি আমরা দেখাই, তাহলে দেখো 3 × 0 = 0। তাহলে যে কোনো একটি 0 হলে 0 হয়, বাট 3 × যে কোনো সংখ্যা দাও, ধরো 0.0001, তারপরও এটা কখনো শূন্য হবে না। এটা দিয়ে এটার গুণ করলে শূন্য, উত্তর হচ্ছে শূন্য না, কিছু মান আছে, অ্যাবসোলিউট শূন্য না, তাই না? যদিও ক্যালকুলেটর শূন্য দেখাবে প্রায়, কিন্তু শূন্য না আসলে। তার মানে দুটি রাশি মানে এই যে দুটো সংখ্যার ক্ষেত্রে এরা যে কোনো একটা শূন্য হলে তখনই শুধুমাত্র শূন্য হওয়া সম্ভব, নয়তো কখনো শূন্য হওয়া কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, কিন্তু মানে গুণ করার ক্ষেত্রে আমরা গুণের কথা বলছি, যোগের কথা বলছি না। যোগের ক্ষেত্রে তো আমরা মাইনাস ঋণাত্মক সংখ্যা দিলেই এটা শেষ হয়ে যায়। ভেক্টরের ক্ষেত্রে কি হয় দেখো, আমরা যখন শিখব এ ডট বি, এটা সূত্র হচ্ছে এ বি কস থিটা। তোমরা জানো থিটা এর মান 90 ডিগ্রি হলে কস থিটা এর মান হয়ে যায় 0, এ আর বি এর মান হয়ে যায়, এই দুটো আসলে শূন্য না, বাট এই শূন্যের কারণে এখানে ধরো একটা সংখ্যা 4 = হয়ে যায় 0। তাহলে দেখতে পাচ্ছ শূন্য হওয়া সম্ভব কখন হয়? দুটো শর্ত আছে, আমরা আস্তে আস্তে শিখব। ডট গুণনের ক্ষেত্রে যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, আর ক্রস গুণনের ক্ষেত্রে যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। এগুলো আমরা সব শিখব,
এগুলো পার্টে পার্টে আসবে। হ্যাঁ, তাহলে ডট গুণনের ক্ষেত্রে যদি 90 ডিগ্রি হয়, ক্রস গুণনের ক্ষেত্রে যদি এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, লাইক এরকম আর কি, একটা ভেক্টর এদিকে কাজ করছে আর একটা ভেক্টর একই বিন্দু থেকে এদিকে কাজ করছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? সেই ক্ষেত্রে কি এই মানটা 0 আসে। তাহলে এখানে কি এ আর বি 0? অথচ এ বি 0 হওয়ার দরকার নাই, তারপরেও মান 0 আসবে। এ বি জলজান্ত ভেক্টর, তারপরেও মান 0 আসবে। তাহলে এটা ভেক্টরের ক্ষেত্রে সম্ভব, স্কেলারের সম্ভব না। এই যে ধর্ম বুঝাইতে পারতেছি না, এটা হচ্ছে ধর্ম, যে ভেক্টরের ভেক্টর গুণফল ভেক্টর, ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফল স্কেলার রাশি, দুটি ভেক্টর রাশির 0 না হলেও এদের গুণফল 0 হতে পারে। এটা হচ্ছে পারে, কিন্তু আবার বলে ফেলিও না পারে না। মেডিকেলে তোমাকে পারে না আর পারে এই কথাটা ধরবে, তুমি বলবা পারে, বলবা না পারে না, এই কথাটা বলবা না, পারে। ঠিক আছে, মাথায় থাকে যেন। এবার আসো, এটা হচ্ছে ক্লাসিক। এটা ভাইয়া তোমাদেরকে বলবো যে জাস্ট টেক স্ক্রিনশট। ভাইয়া এখানে এই দুটো কেন শেখা লাগে, মেডিকেলে পার্থক্যগুলো খুব গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদেরকে পরীক্ষায় যেটা প্রশ্ন আসে, কোনটি ভেক্টর রাশির বৈশিষ্ট্য নয়, কোনটি স্কেলার রাশির বৈশিষ্ট্য নয়। এখন এতক্ষণ ধরে ভাইয়া কিন্তু আলোচনা করে দিয়েছি। সো মান আছে, সাধারণ গাণিতিক নিয়ম হয় না, পরিবর্তন, এখানে শুধু মানের পরিবর্তন, এখানে দিকের পরিবর্তনও পরিবর্তন হয়, মানের তো হয়। গুণফল 0 হয় না, এখানে গুণফল 0 হয়। এখানে রাশির গুণনে আমরা খেলছি, দুটি স্কেলার রাশির গুণনের রেজাল্ট কি? স্কেলার। আর এখানে ভেক্টর হইতে পারে, স্কেলারও হইতে পারে। ঠিক আছে, এটা দুটোই হতে পারে, এটাও আমরা শিখেছি। ভেক্টর হয় কখন, স্কেলার হয় কখন, আমরা ডট গুণন আর ক্রস গুণনে বলেছি, যেটা আমরা আবার সামনে আলোচনা করব। এটা শেষের দিকে আলোচনায় আছে। এবার আসো ভেক্টরের প্রকারভেদ। তাহলে আমরা ভেক্টর কি, কাকে কাকে দেখে আমরা চিনব ভেক্টর, ভেক্টর কি কি নিয়ম মানে, ওই যে তার ধর্ম কি, সেটা আমাদেরকে ক্লিয়ার হলো। এখন আমরা শিখব যে এই যে ভেক্টর রাশিগুলো আমরা বলছি, এগুলো কয় প্রকার। বইয়ে অনেক রকম দেওয়া আছে, কিন্তু গোছানো নাই, বা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় না। ভাই এমনভাবে শিখাই দিব, সুন্দর করে পড়ে বইটা খুললে মনে হবে বই লাগে না আসলে, এরকম মনে হবে যে এগুলো কি বাচ্চাদের প্রশ্ন নাকি, এরকম মনে হয়। প্রথমে হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, এটা আমরা একটু শিখে নিই। অবস্থান হচ্ছে যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে তুমি যখন একটা বস্তুর অবস্থান বলো, যে কোনো একটা প্রসঙ্গ কাঠামো, আমরা বলছি বিন্দু, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়। ব্যাপারটা কীরকম, আমরা যখনই একটা ভেক্টরের নাম লিখি, আমরা একটা ভেক্টর লিখি না, তোমরা একটা কমন ভেক্টর আমরা যেমন লিখি 2i + 3j + 2k। মনে রাখতে হবে একক ভেক্টরের উপর সবসময় টুপি দিতে হয়। কি দিতে হয়? এরকম একটা টুপি দিতে হয়। ভাইয়া লেখা সুবিধার্থে বা নানা কারণেই টুপি দিব না, কিন্তু যখন ভেক্টর আলোচনা করব তুমি জানবা যে এটা ভেক্টর, এটা আমরা এমনিতেও জানি, বাট লেখার সময় অবশ্যই পরীক্ষা টুপি দিবা, এটা নিয়ম বা দেওয়া উচিত অবশ্যই। ঠিক আছে, সো না হলে এটা মনে হবে যে সাধারণ একটা রাশি কে আইজেকে টুপি দিতে হবে। যদিও আমি লেখার সময় তো তোমরা বুঝবাই যে ভাইয়া কি বুঝাইতে চায়। এর অর্থ কি? এটার অর্থ কি? এটার অর্থ হলো এটা এক্স অক্ষ বরাবর 2 একক, ওয়াই অক্ষ বরাবর 3 একক এবং জেড অক্ষ বরাবর 2 একক গেছে। এটা যদি আমরা একটা ত্রিমাত্রিক কাঠামো নিই, প্রসঙ্গ কাঠামো, যেটা এক্স অক্ষ 0, তাহলে এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, তাহলে এটার অবস্থান হয় এদিকে হচ্ছে আমাদের ধরো হচ্ছে 2 3 2, তাহলে 2 আর এদিকে 3 মিলে এদিকে 2 এসে এদিকে 3, এদিকে 2, এদিকে 3 আর উপরের দিকে 2। সো এটার অবস্থান ধরো এই ওই পাশ থেকে যদি ভাইয়া করি এখানে হবে এদিকে হচ্ছে ওর অবস্থান, উপর এদিকে হচ্ছে ওর জন্য 3 ধরো, তাহলে বুঝানো 2। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলছি অবস্থান ভেক্টর। যে কোনো এরকম একটা জিনিস বলে এটা আসলে মূল বিন্দুর সাপেক্ষে বলি। তাহলে তোমাদেরকে যদি মূল বিন্দুর সাপেক্ষে এর কত এর কত এর কত, বা এক্স অক্ষের সাপেক্ষে যদি বলে এক্স অক্ষের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব কত, তুমি বলবা 2, ওয়াইয়ের সাপেক্ষে 3, জেডের সাপেক্ষে 2। এখন যদি এটা না থাকো তাহলে ওয়াইয়ের সাপেক্ষে 0, যেটা নাই, যে না থাকলে এইটা, কে না থাকলে এইটা, এগুলো নিয়ে পরে আসবে আবার। তাহলে আমরা বুঝতে পারছি যে মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থানকে আমরা কি বলছি, আমরা সুন্দর করে বলে দিচ্ছি অবস্থান ভেক্টর। কি বলে দিচ্ছি? অবস্থান ভেক্টর। ঠিক আছে, এটা আমরা প্রথমটা শিখলাম। এবার হচ্ছে এটাকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়, ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। তাহলে মূল বিন্দু হতে কোনো বিন্দুর অবস্থানের দূরত্বকে ব্যাসার্ধ ভেক্টর বলে বা ব্যাসার্ধ। তাহলে অবস্থান ভেক্টর কি? তোমাদেরকে বলতে আমরা মূল বিন্দুর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বস্তুর বা যে কোনো
ব্যক্তির অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। ওকে, প্রথমটা গেল। সেকেন্ডটা হচ্ছে সরণ ভেক্টর। সরণ আর অবস্থানের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? তাহলে সরণ হচ্ছে অবস্থানের পরিবর্তন, একটা অবস্থান ছিল আরেকটা অবস্থান, কত অবস্থান সরল সেটা। তাহলে আমরা বলবো রৈখিক পথে বা নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে সরণ ভেক্টর বলে। তোমরা বলবা স্যার দূরত্ব, আমরা বলছি রৈখিক পথে বা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিক না হইলে আবার ওইটা দৈর্ঘ্যই হয়ে যায়, কিন্তু এটা কি হয় না, সরণ হয় না। সরণ হইতে হবে ধরো এ থেকে বি বিন্দু, এটা দূরত্ব অনেক রকম হইতে পারে রাস্তা অনুযায়ী, তাই না? এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, কিন্তু এটা সরণ হবে শুধুমাত্র একটা, অ্যাবসোলুট একটা, সেটা হলো সরল রেখা বরাবর। তাহলে এই সরল রেখা বলতে আমরা বলছি এ থেকে বি এর দিকে, যে কোন এ থেকে বি এর দিক, এর অর্থ হলো এ থেকে বি এই সরল রেখা বরাবর, এটাই হচ্ছে মেইন কথা। তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে, অর্থাৎ এর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কি বলে, অবস্থান ভেক্টরের পরিবর্তনকে। ভাই একটা উদাহরণ দিয়ে বুঝাবো, এখন দেখবা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা বিন্দুর অবস্থান হচ্ছে এইটা, এইটা, তোমাদের অনেক সময় শুধু স্থানাঙ্ক দেওয়া থাকে যে 3, 2 আর হচ্ছে -1, এরকম লেখা থাকে 1, -4 আর হচ্ছে প্লাস লেখা থাকবে না 3। তাহলে এরকম লেখা থাকে যে ইকুয়াল টু, তখন তোমরা এটাকে ভেক্টরে প্রকাশ করবা, সহজ, আই জে কে দিবা। এখন তোমরা এখানে যদি শূন্য থাকে তখন তোমার আর যে লেখার দরকার নাই, তুমি লিখবা 3i + 2k বা -k। তাহলে এটা হচ্ছে, এটা এরকম থাকলে তুমি এরকম বানানো খুব সহজ না, আই জে কে এভাবে লিখবা। আর কে -1 আছে এই জন্য -k দিছি। তোমরা জানো আমরা -1k এভাবে লিখি না যে -1k, আমরা শুধু -k দিয়ে দিই, শেষ। আমরা দুটো অবস্থান পেলাম, এক তার এটা অবস্থান, এটা হচ্ছে আদি অবস্থান, আর এটা হচ্ছে তার শেষ অবস্থান। তার সরণ কতটুকু? তাহলে সরণ হচ্ছে আমাদের বি বিন্দু থেকে এ বিন্দু, ঠিক আছে? এই জায়গাটাতে আমরা যদি দিই তাহলে সরণ হচ্ছে আমাদের বি বিন্দু থেকে এই বিন্দুর, এই মাইনাসটাতে আমরা এই, তাহলে এটা হচ্ছে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করবা। তাহলে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করবা, আমরা ভুল লিখেছি ভাইয়া, এ বি ঠিক ছিল, কারণ এ থেকে বি এর দিকে, তাই না? কিন্তু শেষ বিন্দু থেকে আদি বিন্দু, সো আমরা শেষ বিন্দুটা আগে লিখে ফেলবো। সেটা হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি i - 4j + 3k, এটা গেলে একটা। আর মাইনাস লিখে ফেললে তুমি এবার এগুলো সরাসরি মাইনাস করে দিতে পারো, তাহলে আমরা লিখতে পারি, অথবা ব্র্যাকেট লিখতে পারো, বাট ভাইয়া সরাসরি মাইনাস করে দিব 3i। এটা কোত্থেকে আসছে? তুমি যদি এখানে একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস করতে, তাহলে a b - a, এটা হচ্ছে সরণ, তাই না? সরণ হচ্ছে শেষ বিন্দু থেকে আদি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সো আমরা এটাকে হিসাব করলে তাহলে আমরা লিখব -3i - 2j + k, শেষ। এবার আমরা এই জায়গায় দেখি, এখানে হবে i, ঠিক আছে? তাহলে i থেকে -3i, তাহলে -2i আমাদের এই জায়গায় হলো। এর পরবর্তীতে দেখো এই দ্বিতীয়টা, সেটা হলো -4j থেকে -2j, সো -6j + 3k থেকে +k +4k, শেষ। এটা হচ্ছে অ্যান্সার। এবার যদি এটার মান নির্ণয় করতে পারো সেটা তো আমরা বের করেই ফেলবো। ক্লিয়ার হয়ে গেল আশা করি। তাহলে এটা হচ্ছে ভেক্টরের, আমরা কি পেরেছি যে এই হচ্ছে তোমাদের সরণ নির্ণয় করা। সো তোমরা যদি, তাহলে সরণ হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন, অর্থাৎ শেষ বিন্দু থেকে আদি বিন্দু, এ দুটো বিয়োগ করতে হয়, শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করতে হয়। আর দিক হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, এ থেকে বি এর দিকে। তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট দিকে, ঠিক আছে? তাহলে আমরা সরণ ভেক্টর শিখে ফেললাম। এবার হচ্ছে আমি 4টা ভেক্টর তোমাদেরকে একত্রে শিখাবো। 3টা লিখেছি, একটা লিখিনি, কেন বুঝবা। এটা হলো সদৃশ বা সমান্তরাল ভেক্টর, সদৃশ বা সমান্তরাল ভেক্টর, বিসদৃশ ভেক্টর, বিপরীত ভেক্টর, আরেকটা হবে সমভেক্টর, যেটা আমি আগেও এক্সপ্লেইন করেছি। সমভেক্টর, বিপরীত ভেক্টর, এটা এখানে লেখা আছে, লেখা থাকার কথা। আচ্ছা, এটা ভাইয়া বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, তাহলে হবে সমভেক্টর। তাহলে আমরা আবার একটু খেয়াল করা শুরু করি। প্রথমে লেখা আছে সদৃশ ভেক্টর, এরপরে লেখা আছে বিসদৃশ ভেক্টর, এরপরে আছে বিপরীত ভেক্টর, এরপরে আছে সমভেক্টর। সমভেক্টর এখানে লিখে রাখো,
সম, আমি এখানে লিখে রাখি এর সাথে সমভেক্টর। এটা এবার আমরা কিভাবে পড়ব? আমরা বলবো এখানে সমজাতীয় শব্দটার বলার দরকার নেই, সব ক্ষেত্রে সমজাতীয় সেটা আমরা এমনিতেই শিখব সংজ্ঞা। দুই বা ততোধিক ভেক্টর পরস্পর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। তোমরা জানো এদেরকে ভাইয়া বলেছি সমান্তরাল ভেক্টরে বলা হবে, কারণ একই দিকে, আবার বলছি একই দিকে হইতে হবে। তাহলে যদি একই দিকে ক্রিয়া করে এদেরকে বলা হয় সমান্তরাল ভেক্টর। বিসদৃশ হচ্ছে দুই বা সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তখন এদেরকে বলা হয় বিসদৃশ ভেক্টর। এখন অনেকে আমরা যখন এটা লিখি যে সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তখন তাকে কি বলে, তখনই আমাদের শিক্ষার্থীদের কি উত্তেজনা বেড়ে যায় যে এটা তো করেছিলাম, আসলে তো ভাইয়ার ক্লাসে মনোযোগ দেয়নি, অন্য ভাইয়ারা কীভাবে পড়াচ্ছে সেটা জানি না, কিন্তু এই যে মনোযোগ দেয়নি বা বইটা যখন পড়েছে তখন ভালোভাবে খেয়াল করেনি যে মেডিকেল কী চাই তোমার কাছে, এটা যখন সাথে সাথে উত্তর দাগিয়ে দেয় বিপরীত ভেক্টর, কারণ ওই যে বিপরীত দিকে। উত্তর হচ্ছে বিসদৃশ ভেক্টর। বিসদৃশ মানে দেখতে একই, বিসদৃশ মানে দেখতে একই না, এরকম না কথা। তাহলে সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীতে কাজ করে, এখন তুমি বলবে তাহলে সম আর বিপরীত কি, কথা বুঝো। সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর এটা সমভেক্টর হবে, ওই যে সমান ভেক্টর হবে যখনই তখন এর মান সমান। এর অর্থ তাহলে সংজ্ঞাটা আমরা যদি সুন্দর করে বলি তাহলে আমরা কীভাবে বলবো? আমরা বলবো দুটি ভেক্টরের দিক যদি একই হয় কিন্তু মান যদি একই না হয় তাহলে তখন কি তুমি সমান বলতে পারো না, তুমি বলবো তখন সদৃশ। কিন্তু দুটি ভেক্টরের দিকও একই মানও একই তখন সম, তখন কি ইকুয়ালের ক্ষেত্রে এই যে সম, তখন সম, তাই না? তাহলে সম কখন? মান ও দিক একই। তোমরা জানো মান আর দিক এক না হলে ভেক্টর এক হয় না, কিন্তু মান একই না দিক একই তখন বলবা সদৃশ। সদৃশ মানে একই দিকে আমাদের জন্য একই দিকে, যদিও সদৃশ মানে দেখতে একই এরকম, তাহলে দেখতে একই সমান্তরাল ভেক্টর, অপর নাম সমান্তরাল ভেক্টর। তাহলে আমাদের যদি বলে দুটি ভেক্টর পরস্পর সদৃশ, এদের মধ্যবর্তী কোণ কত? চিন্তা করো, দুটি ভেক্টর পরস্পর সদৃশ, এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। ভাইয়া আর বলবো না, বাকিগুলো বলবো না, এবার তোমরা চিন্তা করে বের করবা। দুটি ভেক্টর পরস্পর বিসদৃশ, এদের মধ্যবর্তী কোণ কত? এটা একে অপরের অপোজিটে থাকে। এটা বলার সাথে সাথে আমাদের শিক্ষার্থীরা বলা যায় 90 ডিগ্রি, 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। আবার অনেকে একটু বেশিই জানে, বলে যে 360 ডিগ্রি, তাই না? আমরা মনে করি ওই যে উল্টা কেউ একটা চক্কর দিলে আমরা বলি 360 ডিগ্রি পল্টি নিচ্ছে, তাহলে উত্তর হচ্ছে 180 ডিগ্রি পল্টি নিচ্ছে। কত? পুরা উল্টা নিচ্ছে। 360 ডিগ্রি মানে হলো আবার ঘুরে একই জায়গায় আসা, তাহলে উত্তর হচ্ছে 180 ডিগ্রি। এটা কত বলবা? 180 ডিগ্রি। বিপরীত দিকে বলতে আমরা বুঝি 180 ডিগ্রি। তাহলে বিসদৃশ কখন বলছি? বিপরীত দিকে কিন্তু সমান না, মান একই না তখন। তাহলে সম আর বিপরীত কখন বলবো? সমর শর্ত হলো মানও একই দিকও একই, বিপরীতের শর্ত হলো মান একই দিক অপোজিট, মানে বিপরীত। দিক ভিন্ন বললে আবার হবে না, ভিন্ন মানে হলো অন্য দিকে, যে কোনো দিকে, কিন্তু বলবা যে বিপরীত। কি বলবা? শব্দগুলো খেয়াল করবা, বিপরীত। সদৃশে কিন্তু আমরা বলি নাই যে একই আর ভিন্ন, আমরা বলছি বিপরীত। বিসদৃশে বলেছি বিপরীত, তেমনিভাবে বিপরীত এর অপর নাম কি ভেক্টর? যেহেতু এটা তোমরা জানো ঋণ ভেক্টর, তাহলে এটা হচ্ছে ঋণ ভেক্টর, মানে হলো ঋণাত্মক ভেক্টর আর কি। সো এটা হবে বিপরীত। তাহলে ভেক্টরের মান সমান এবং বিপরীত দিকে, এই দুটো ক্লিয়ার হয়েছে? এবার নোট করো তাহলে। সদৃশ মান দিক একই মান ভিন্ন, মধ্যবর্তী কোণ কত এটা তো বলে দিয়েছি। বিসদৃশ দিক ভিন্ন মানও ভিন্ন, দিক ভিন্ন মানে বিপরীত, দিক বিপরীত মান ভিন্ন। বিপরীত ভেক্টর মান সমান, আগে এটা বলো সমভেক্টর। সমভেক্টর হচ্ছে মান এবং দিক উভয় সমান, বিপরীত ভেক্টর মান সমান দিক বিপরীত। আবার ভিন্ন বলবা না, ভিন্ন হতেই পারে কিন্তু ভিন্ন মানে হলো বিপরীত না, এটা মাথায় রাখবা, তখন আবার বিপরীত ভেক্টর হবে না। ওকে, আচ্ছা এবার আসো আমরা তাহলে এখান থেকে দেখে দেখে এবার বলি কোনটা কোন ধরনের ভেক্টর হবে। চিন্তা করে বলি, দেখে বোঝা যায় এই ভেক্টরটার মানও সমান, দিকও একই দিক। সো এই ভেক্টরটা হবে সম। তোমরা আগে আগে উত্তর দিয়ে ফেলো। এটা দেখতে একই কিন্তু মান একই নয়, সো এটা হবে সদৃশ, তাই না? সদৃশ। ওকে, এটাতে দেখতে পাচ্ছি মান সমান নয় কিন্তু দিক বিপরীত, তাহলে এটাকে আমরা বলবো বিসদৃশ।
এটাকে দেখতে পাচ্ছি মান একই কিন্তু দিক ভিন্ন, এটাকে আমরা বলবো ভিন্ন, বা ভাইয়া বারবার ভিন্ন বলছি, তোমরা বলবো বিপরীত। বিপরীত অপর নাম ঋণ, ঋণ ভেক্টর। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেল। এখন তোমরা একটা কথা জেনে রাখো, এটা তোমাদের জন্য সহজ কথা, যে কোনো একটি ভেক্টর এবং তার ঋণ ভেক্টর এর মান শূন্য, এটা তো খুবই সহজ, তাই না? সহজে বলতে গেলে লাইক 5 নিউটন বল এইদিকে কাজ করলো, 5 নিউটন বল উল্টা দিকে কাজ করলো, মান কত? শূন্য। মান কত? শূন্য। কারণ দুটো একসাথে কাজ করলে ওইটা নড়বে না, যেহেতু বিপরীত, তাহলে দুটি যে কোনো একটা সমভেক্টর আর তার বিপরীত ভেক্টরের যোগফল শূন্য, রেজাল্ট শূন্য, লব্ধি শূন্য। এটা কোথায় অ্যাপ্লাই করতে পারবা তোমরা বলো তো? এটা হচ্ছে এইভাবে, আমরা যদি বলি মূলবিন্দু থেকে কারো সরণ পূর্ব দিকে 5 কিলোমিটার, পশ্চিম দিকে 7 কিলোমিটার, তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে 5 কিলোমিটার গেছে উনি, ধরো এখানে হচ্ছে 5 কিলোমিটার গিয়ে উনি আবার পশ্চিম দিকে আসছে, পশ্চিম মানে এর অপোজিট দিক, তাই না? পশ্চিম দিকে আসছে, এখানে 5 কিলোমিটার, এখানে আরও 2 কিলোমিটার হলে 7 কিলোমিটার হয়, তাহলে তার দিক হবে পশ্চিমে। তোমরা জানো বিয়োগফল করলে, এটা আমরা সামনেও আস্তে আস্তে বলবো, সবচেয়ে বড় ভেক্টর যেটা তার দিকে হবে মানটা, তাহলে দিক হবে এইটা, আর লব্ধি হবে 2 কিলোমিটার। মূল বিন্দু থেকে কতটুকু সরছে? মাত্র 2 কিলোমিটার সরছে, এটা 5, এটা 5 আর 2 এ 7, এখানে মোট হচ্ছে 7 কিলোমিটার, ঠিক আছে না? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 7 কিলোমিটার। 7 কিলোমিটার এটা, তাহলে অ্যাপ্লাইটা বুঝতে পেরেছো যে বিপরীতে আমরা কীভাবে করতে পারি? পূর্ব দিকে গেল আবার পশ্চিমে আসলো, তাহলে তার নেট কত, ভেক্টরের রেজাল্টটা কত, সেটা আমরা বের করতে পারবো। এটা আমাদের কাজে লাগবে ওইভাবে। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হইলো 4টা ভেক্টর খুব সুন্দর করে। ক্লিয়ার হয়েছে না? আর বাকি আগের প্রকারভেদগুলো ক্লিয়ার। এবার হচ্ছে আরও কিছু বিপরীত, এটার নাম হচ্ছে বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। ব্যতিহার বা বিপ্রতীপ আর বিপরীত এক কথা না, বিপ্রতীপ আর বিপরীত এক কথা না। বিপ্রতীপ মানে হলো যদি কোনো একটা সমজাত, এটাও সমান্তরালী ভেক্টর একটির মান অপরটির বিপরীত সংখ্যা হয়, সংখ্যার দিক থেকে বিপরীত, তাহলে তাকে বিপ্রতীপ ভেক্টর বলে। এটা বলার চেয়ে বোঝানো খুব সহজ। একটা ভেক্টরের মান 7i, এটা খেয়াল করো, এই ভেক্টরটার মান কত? 7i, এটা দেখলা। এটার বিপরীত ভেক্টর এ, এটার বিপরীত ভেক্টর ধরো আমরা যদি এই দিকে দিই, তখন এর মান হবে -7i, কিন্তু এটার বিপ্রতীপ ভেক্টর হচ্ছে 1/7i। সো একইভাবে আমি যদি তোমাদেরকে বলি একটা ভেক্টরের মান 5i, ওর বিপ্রতীপ ভেক্টর হবে 1/5i, কিন্তু ওর বিপরীত ভেক্টর হবে -5i, কারণ ওইটা দিক বিপরীত, সেটা মাথায় রাখতে হবে। তাহলে -5i, দেখতে পেয়েছো? তাহলে বিপ্রতীপ হচ্ছে এর মান বিপরীত সংখ্যা কিন্তু দিক না, দিক একই, তখন এটাকে বলা হয় এটা। আর বিপরীত সংখ্যা বলতে আমরা বলতেছি মানে গুণের এই ক্ষেত্রে। ওকে, এবার আসো আরও দুটি স্পেশাল, সহজ করে, এগুলো নামের সাথে কাজের মিল আছে। একটা হলো সমরেখীয়। তাহলে সমরেখীয়র কথা হলো এখানে প্রায়োরিটি পাবে এরা কোন দিকে আছে। যদি একাধিক ভেক্টর সমান একই দিকে থাকে, একটা কথা মনে রাখবা তোমরা, এটা ভুল যাবা না কখনো, এই জায়গায় এভাবে থাকলেও সমরেখীয়, যদিও এরা এরকম আছে। এখানে 3টা ভেক্টর না, এরা কি একই দিকে? হ্যাঁ, এরা সমরেখীয়, এদের মান সমান হোক আর না হোক এটা ম্যাটার না। এটা একাধিক ভেক্টরের ক্ষেত্রে, হ্যাঁ, অবশ্যই যে কোনো একটি ভেক্টর না, একাধিক ভেক্টর হলে, ধরো 2টি ভেক্টর একই দিকে হলে এদেরকে আমরা সমরেখীয় বলতে পারি, সদৃশ। সমরেখীর ক্ষেত্রে আমরা সাধারণত অনেক বেশি বলি, 3টি 4টি এরকম। অথবা বিপরীত, এখানে তোমরা বলবা যে সদৃশ কেন বলি না আমরা? সদৃশ হইতে হয় একই দিকে হইলে, সমরেখীয়তে একই দিকে অথবা বিপরীত দিকে, তবে একই রেখায়। লাইক আমি বলি হয় 90 ডিগ্রি, মানে হলো 0 ডিগ্রি, না হয় 180 ডিগ্রি, তাহলে হয় এই দিকে না হয় এই দিকে। বলো তো এরা একই রেখায় থাকতো না? আমরা যদি এভাবে একসাথে করে দিই, তাহলে এদেরকে যদি একসাথে লিখি তাহলে এরা একই রেখায় থাকতো না? লাইক ধর তুমি এভাবে একটা আঁকলা, এভাবে একটা আঁকলা, এটাকে যদি এটার মধ্যে টেনে ঢুকাই দাও তাহলে কি হবে? এটা এরকম হয়ে যাবে। এরা দেখতে একই রেখায় না? তাহলে যদি ভেক্টরটা একই রেখায় হয়, একই রেখায় হলে এরা সমদিকেও হইতে পারে,
বিপরীত দিকও হইতে পারে, মান সমানও হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু একটা শর্ত মাস্ট, এরা পরস্পর সমান্তরাল বা একই সমান্তরাল। এটাই হলো মেইন কথা। সমান্তরাল তো তোমরা জানো, বিপরীত দিকে হইলেও সমান্তরাল হয়, এই একই দিকে হইলেও সমান্তরাল হয়, ঠিক আছে, দুইটার ক্ষেত্রেই হয়। তবে আমরা সাধারণত সমান্তরাল বলতে, ভেক্টরের ক্ষেত্রে সমান্তরাল বলতে সাধারণত ওর দিকেই বুঝি। বাট আমরা যেটা বোঝা যাচ্ছে যে এরা পরস্পর সমান্তরাল, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সেটা এই দিকে হোক আর ওই দিকে হোক, এটা কিন্তু তখন এটা মাথায় রাখতে হবে। এটা গেল একটা প্রথম কথা। এবার সেকেন্ড হলো, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে, এটা বোঝানো কঠিন। দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তাহলে বলে সমতলীয়। এটা আমরা বোঝানো কঠিন, কিন্তু এটা মান নির্ণয় করা সহজ। আমাদের মেডিকেল না, এটা এইচএসসিতেও আসে। সেটা হলো ভেক্টর ত্রয়, 3টা ভেক্টর, এরা সমতলীয় কিনা এটা নির্ণয় করা খুব সহজ। বুঝতে পেরেছো? সো ভেক্টর 3টা লাগবে মিনিমাম এরকম দেখাতে গেলে ততোধিকের ক্ষেত্রে, যে একই তলে সমতলীয় কিনা, অর্থাৎ এরা একই তলে কিনা, সেটা আমরা ম্যাথে শিখবো যে এরা একই তলে কিনা। সো সমতলীয় ভেক্টর মানে এরা একই তলে অবস্থিত। একই তলে মানে ধরো তুমি যখন এখানে আমি একটা ভেক্টর, 3টা ভেক্টর আঁকলাম, বলো তো এই ভেক্টর 3টা একই সমতলে কিনা? অবশ্যই একই তলে। তুমি যদি এই পেজটাকে এভাবে ধরো, তুমি দেখতে পাবা যে এই 3টা এভাবে এভাবে শুয়ে আছে, তাহলে এরা একই তলে। আমরা তো পেজে আঁকলে অবশ্যই একই তলেই থাকবে, তাই না? সো একই তলে দেখা যাচ্ছে। তাহলে একই তল মানে যে কোনো একই সারফেসের ওপর কিনা। নাহলে দেখা গেল একটা ভেক্টর এরকম, আর একটা, এটা 3Dতে যদি এরকম হয়, এরকম হয়, এরকম হয়, তখন কিন্তু আর এরা একই তলে থাকলো না। একই তলে থাকার হলো এরকম একটা হাত দিলে বা এরকম একটা বই নিলে 3টা কলম রাখার মতো, যে কলম 3টা একই তলে তখন, ঠিক আছে? এরকম আমরা ভেক্টরের ক্লাসিফিকেশনগুলো আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্লাসিফিকেশন ক্লিয়ার হলো আমাদের। এবার আসো বিশেষ ভেক্টর। এই বিশেষ ভেক্টরগুলো ভাইয়া লাল কালিতে দাগায় রাখছি কেন? এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলোকে ভাইয়া এক্সক্লুসিভলি আলোচনা করতে চাই। বিশেষ ভেক্টর দুটোর কথা আমরা বলবো, এক নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, আর একক ভেক্টর। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর আর একক ভেক্টর, ঠিক আছে? প্রথম কথা, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর হলো খুবই সহজ, যে ভেক্টরের মান শূন্য এবং কোনো দিক নেই। তোমরা অবাক হয়ে যাবা যে একটু আগে ভাইয়া এতক্ষণ ধরে পড়াইছে ভেক্টর মানে হলো দিক আছে, ভেক্টর মানে হলো দিক আছে। নাল ভেক্টর এমন একটা ভেক্টর যার মান শূন্য, সো তার দিক নাই। এখন একটা কথা চিন্তা করো, যে ধরো এই মূল বিন্দু এরকম ধরো শূন্য, ওর কি দিক আছে? ওর তো কোনো দিক নাই, ব্যাপারটা এরকম। তবে এটার কিছু অ্যাপ্লাই আছে, এই জন্য এটাকে আমরা ইউজ করি, বলি। তাহলে যে ভেক্টর রাশির মান শূন্য, যেহেতু মান শূন্য তার দিক নাই, এটা কিন্তু মনে রাখবা না মাথায়, যে এক্সক্লুসিভ ভেক্টর রাশি যার দিক নাই। বুঝতে পেরেছো? সকল ভেক্টরের দিক আছে, শূন্য ভেক্টরের দিক নাই। ওকে, তাহলে শূন্য ভেক্টরের কোনো দিক নেই এবং মান তো শূন্য, নামই শূন্য ভেক্টর, অপর নাম নাল। নাল মানে হলো শূন্য, নাল মানেও শূন্য, আর শূন্য তো শূন্যই, তাহলে নাল অর্থই শূন্য ইংলিশ। তাকে বলা হয় নাল বা শূন্য ভেক্টর। এটার দিক নেই, যেহেতু এটার দিক নাই, সো এটার শীর্ষবিন্দু আর পাদবিন্দু একই বিন্দু। যার দিক নাই তার শীর্ষবিন্দু আর পাদবিন্দু, যেটার দিক আছে, ধর এইখান থেকে এই পজিশন, যেমন সরণ, তারই না একটা শুরু বিন্দু আছে, একটা শেষ বিন্দু আছে। যার দিক নাই তার শুরু বিন্দু আর শেষ বিন্দু থাকবে কিভাবে? সো এর শুরু বিন্দু এবং শেষ বিন্দু নাই, আর একে এটা দ্বারা এখানে অ্যারো, শূন্য অ্যারো হবে, তাই না? এভাবে প্রকাশ করা হয়, শূন্যের উপরে অ্যারো দিয়ে প্রকাশ করা হয়। এতটুকু তোমার ক্লিয়ার হলো। এবার আসো আমরা, এটা খুব সহজ, এটা ক্ষতে আসে তোমাদের, শূন্য ভেক্টর কাকে বলে, শূন্য ভেক্টর বলতে কি বুঝো, নাল ভেক্টর বলতে কি বুঝো, নাল ভেক্টরের দিক নেই ব্যাখ্যা করো, এগুলো কিসে দিবে? ক্ষতে। সো ক্ষয়ের জন্য এটা পড়বা। এবার আসো দ্বিতীয়টা, এইটারই আরেকটা, যে শূন্য ভেক্টর কোন কোন কাজে ব্যবহার করা হয়, বা শূন্য ভেক্টর কোথায় কোথায় আমরা দেখতে পাই। দুটি সমান ভেক্টরের বিয়োগফল, এটা হচ্ছে শূন্য, বা দুটি সমান ভেক্টর একে অপরের বিপরীতে কাজ করলে তার যোগফলও শূন্য। তাহলে যোগফল কখন শূন্য? তোমাদের বলে যে দুটি ভেক্টরের যোগফল কখন শূন্য হইতে পারে। আমরা বলতে পারি দুটি ভেক্টরের যোগফল কখন শূন্য হতে পারে? যখন ভেক্টর এ ও তার বিপরীত ভেক্টর হয়, যে কোনো ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের যোগফল শূন্য, নাকি? একটি ভেক্টর এ, অপর ভেক্টর হচ্ছে -a। সো দুটি যে কোনো ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের যোগফল শূন্য, বা সহজ করে বললে
যে কোনো সমমানের দুটি ভেক্টরের বিয়োগফল শূন্য, এটা একটা শূন্য ভেক্টর, এদের রেজাল্ট হবে শূন্য ভেক্টর, এটা হবে শূন্য ভেক্টর। ওকে, সেকেন্ড, দুটি সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণফল শূন্য, বলেছি না দুটি সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণফল শূন্য। অথবা এখানে আরেকটু উদাহরণও দিতে পারি আমরা, দুটি লম্ব ভেক্টরের, এটা তখন এখানে একটা সমস্যা হয়ে যায়, এই জন্য আমি এটা দিই না, কেন তোমাদের এটা বুঝাবো। দুটি লম্ব ভেক্টরের ডট গুণফলও শূন্য, কিন্তু সেটা ভেক্টর রাশি না, সেটা কি রাশি? স্কেলার রাশি। তোমরা জানো ডট গুণফলের রেজাল্টটা স্কেলার রাশি, সেজন্য আমরা এই উদাহরণটা দিই নাই। তাহলে আমরা কেন এটা চুজ করছি বুঝতে পেরেছো? এর কারণ হলো আমরা বুঝতে চাচ্ছি যে ডট গুণফলটা শূন্য, সরি এটা তো এমনি শূন্য, এটা স্কেলার রাশি, কিন্তু ক্রস গুণফল একটা ভেক্টর রাশি, সো এর এই রেজাল্টটা হচ্ছে ভেক্টর। এই জন্য আমরা এখানে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর ইউজ করব, কারণ আমরা জানি ক্রস গুণফলের ক্ষেত্রে রেজাল্টটা হচ্ছে ভেক্টর, সেজন্যই আমরা ভেক্টর রাশি। আমরা ডট গুণফল কেন দিনে তোমাদের মনে পড়বে, এই জন্য ক্লিয়ার হইল। সমবেগে গতিশীল কোনো বস্তুর আমরা জানি ত্বরণ নেই, কিন্তু আমরা জানি ত্বরণ একটা ভেক্টর রাশি, সো ত্বরণটা শূন্য, আমরা লিখবো a = 0। এখন আমরা কি এটা সবসময় লিখি না? নিশ্চয়ই। শুধু ভেক্টরের ক্ষেত্রে স্পেশালি এটাকে রেসপেক্ট করবা, অন্যান্য জায়গায় গেলে এসে কে দেখে, ঠিক আছে? সো ভেক্টরের ক্ষেত্রে কিন্তু সব নিয়ম মানতে হবে। এটা আমি তোমাদেরকে এটা বুঝাই এই জন্য, পাংচুয়েশন পড়েছো নিশ্চয়ই, তুমি প্যারাগ্রাফে পাংচুয়েশন কতটুকু মেনেছো এটার উপর খুব একটা মার্ক যায় না, কিন্তু পাংচুয়েশন যেখানে প্রশ্নের মানে হলো মানদণ্ডের ভিত্তি হচ্ছে পাংচুয়েশন নামে আমাদের একটা ইয়ে থাকে না, যেখানে আমরা পাংচুয়েশন কারেক্ট করতে হয়, ওইখানে যদি তুমি একটা ডটও একটা কমাও ভুল করো তখন কিন্তু মার্ক কাটবে, তাই না? সো এটা বুঝতে হবে যে কখন কোনটাকে আমরা গুরুত্ব দিব। এবার আসো বিশেষ ভেক্টরে, দ্বিতীয়ত হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে একক ভেক্টর, একক ভেক্টর কি? যে ভেক্টর রাশির মান এক একক তাকে একক ভেক্টর বলে, যে ভেক্টর রাশির মান এক একক এক তাকে একক ভেক্টর বলে। এটার একটা বিশেষ ইউজ আছে, এটা আমরা সামনে আস্তে আস্তে শিখব। দিক মূলবিন্দুর ভেক্টরের অভিমুখে, দিক মূলবিন্দুর ভেক্টরের অভিমুখে শীর্ষবিন্দু আর পাদবিন্দু এটা কিন্তু ভিন্ন নাকি একই? ভিন্ন। এটার এক একক মানে জাস্ট এক একক প্রকাশ। একক ভেক্টরকে আমরা জানি এই এরকম একটা ছোট্ট টুপি দিয়ে প্রকাশ করা হয়, উপরে ছোট্ট টুপি। কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করো তখন একক ভেক্টর পাবা। ভাইয়া ম্যাথে দেখাবো, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একক ভেক্টর এইটা বললাম। এখন আসো আমরা একটু একক ভেক্টরের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বুঝিয়ে নিই, সেটা হলো আয়ত একক ভেক্টর। এই টপিকটার নাম কি? আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কি? আয়ত তোমরা জানো কার্তেশীয়, আমরা যখন ত্রিমাত্রিক ইয়েতে দিই, কার্তেশীয় ত্রিমাত্রিক কাঠামোতে, তখন আমরা এক্স অক্ষ দিই, ওয়াই অক্ষ দিই, জেড অক্ষ দিই। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা যদি এরকম ঘর দৈর্ঘ্য আঁকতাম, এটা যদি আমরা ওই যে কি ইয়ে পেপারে গ্রাফ পেপারে দিতাম, তখন আমরা বলি না যে প্রতি বর্গের দৈর্ঘ্যকে একক ধরে, এরকম আর কি ব্যাপারটা। সো এক্স অক্ষ বরাবর ধরে প্রতি একক, এটাকে আমরা ধরি আই, এক্স এর মান কত? এক একক একক। ওয়াই অক্ষ বরাবর তোমরা জানো এটাকে আমরা কি বলি, যে ছোট হাতের টুপি দিয়ে উপরে স্পেশাল, আর জেড অক্ষ বরাবর কে আবারও ছোট হাতের টুপি দিই। সো এই হচ্ছে আমাদের বেসিক, ঠিক আছে? তা আমরা এটা জানতে হবে, এগুলো আয়ত একক ভেক্টরে এক্স অক্ষ বরাবর এগুলোর মান কত, আই এর মান কত, জে এর মান কত, কে এর মান কত, এদের মান হচ্ছে এক একক, এক, সোজা কথা। ওয়াই বরাবর জে, জেড বরাবর কে। ওকে, সো তোমাকে যদি বলে যে ধরো এরকম যদি তোমাদেরকে বলে সুন্দর করে যে এ ইকুয়াল টু তোমাদেরকে যদি বলে ধরো এ ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস কে, তখন এক্স অক্ষ বরাবর ও সরণ কত? তুমি বলবো 3 একক, ওয়াই অক্ষ বরাবর 2 একক, জেড অক্ষ বরাবর 1 একক। কোনোটা না থাকলেও এমনও তো হতে পারে যে 3i প্লাস 4k, এটা হতে পারে। তখন এক্স অক্ষ বরাবর 3 একক, ওয়াই অক্ষ বরাবর আছে নাই, তখন বলবো ওয়াই অক্ষ বরাবর 0, আর জেড অক্ষ বরাবর হচ্ছে 4 একক। বুঝতে পেরেছো? একইভাবে তোমাদেরকে যদি অনেকগুলো স্থানাঙ্ক দিয়ে দিই আমি, ওই যে বললাম একটু আগে এ ইকুয়াল টু 3
0 4, তখন তুমি এরকম লিখবা, এই যে এটা যেরকম আছে 3i প্লাস 0k তো আর লেখার দরকার নাই, তাই না? 0j তো আর লেখার দরকার নাই, 4k, 3i প্লাস 4k, শেষ। এভাবে আমরা করি। ওকে, একদম ইজি বাচ্চাদের পড়াশোনা, এটা আমরা পারবো। তাহলে বিশেষ ভেক্টরের ক্ষেত্রে আমরা এবার দেখো ভেক্টরগুলোর এইটাতে আমরা কি বলেছি, যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। তাহলে আমরা উদাহরণ দেখি। ভেক্টর এ আছে 3i 4j, এই ভেক্টরের একক ভেক্টর কত? আমরা বলেছি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কোনো ভেক্টরের মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা সামনে যদি আবার বলবো, বাট আমরা জানি এর সাথে যে শখগুলো আছে সেগুলোকে স্কোয়ার দিতে হবে। তো আমরা এর মান নির্ণয় করতে হলে আমরা এটা হচ্ছে এর মান 3 স্কোয়ার প্লাস, এটা প্লাস আর মাইনাস থাকলেও কোনো লাভ নেই, কেননা এটা একই রেজাল্টে আসবে, 4 স্কোয়ার এই জায়গাটাতে, ঠিক আছে? তাহলে উপরে √, আর যদি আরেকটা থাকতো তাহলে আমরা আরেকটা বসাইতাম। কিন্তু একটা জিনিস খেয়াল করবা, এটা আমরা এমনিও মুখে মুখে করে ফেলবো, আমরা এটার উত্তর হচ্ছে 5, কারণ 9 + 16 = 5, এটা আমরা জানি। সো আমরা বলতে পারি 5। এখন 5 কি এর একক ভেক্টর? না, আমরা বলতে পারি এর মান হচ্ছে 5। এটা কিন্তু স্কেলার রাশি, আমরা বলেছি ভেক্টরের মান স্কেলার রাশি, সো এর মান হচ্ছে 5। সুতরাং একক ভেক্টর হবে এর ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো 3/5i প্লাস 4/5j। এটা কীভাবে করেছেন? আরে বাবা, জাস্ট এখানে 5 দিয়ে ভাগ করেছি। তাহলে এই মান দিয়ে কোনো ভেক্টর কোন মান দিয়ে ভাগ করলে এটা দিয়ে একবার ভাগ করে i লিখতে হয়, ওইটা দিয়ে একবার ভাগ করলে i দিতে হয়। কোনো কারণে যদি কাটাকাটি যায় কাটাকাটি করে দিবা। তাহলে এই হচ্ছে একক ভেক্টর নির্ণয়ের উপায়। যে কোনো ক্ষেত্রে তোমাকে একক ভেক্টর নির্ণয় করতে বলতে পারে, সো তুমি একক ভেক্টর নির্ণয় করলে। আমরা একটু দ্বিতীয় অপশনটাতে চলে যাই। আমাদের দেখো লেখা আছে 2 - 5j, তাহলে 2 আমরা জানি 4 প্লাস এখানে হবে 4, এখানে হবে 25 √। তাহলে এটার মান হবে, আমরা বলতে পারি d এর মান হচ্ছে √29। সুতরাং এর একক ভেক্টর হবে 2i - 5j/29। বারবার বলছি ভাইয়া টুপি দিতে হবে, ভাইয়া দিচ্ছে না, এত সময় হয় না এই জন্য। তাহলে 2/√, এখানে একটা √, আছে √29i প্লাস বা মাইনাস থাকলে মাইনাস, যে চিহ্ন আছে সেই চিহ্ন, 5/29j √, আছে। ওকে, দেখছো একদম কমপ্লিট। তাহলে এটা হচ্ছে সহজ, মান নির্ণয় করে ওই ভেক্টর দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। অনেক সময় তোমাদেরকে একক ভেক্টর বলে না, বলে এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করবা, সমান্তরাল একই কথা। সমান্তরালে ভেক্টর একক ভেক্টর বলুক আর এমনি একক ভেক্টর বলুক একই কথা, সমান্তরাল মানে একই দিকে। একক ভেক্টরের দিক কোনটা? এই ভেক্টরের যেই দিক একক ভেক্টরও সেই দিক। তাহলে আশা করি আমাদের একক ভেক্টরটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন আয়ত একক ভেক্টর কিন্তু ভাই একটু আগেই তোমাদের বলেছি যে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর ভেক্টর বিবেচনা করে প্রত্যেকটার ছোট ছোট এককে, তাহলে যে 3টি একক দিয়ে আমরা এটাকে বিবেচনা করব সেটাকে আমরা বলছি আয়ত একক ভেক্টর। এবং এগুলোর মান আমরা বলে দিয়েছি যে x অক্ষ বরাবর হবে i, x অক্ষ বরাবর হবে i, y অক্ষ বরাবর হবে j, আর z অক্ষ বরাবর হবে k। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা এই জায়গায় বসাই তাহলে আমাদের 3টা অবস্থান বিন্দু দেওয়া আছে, আমাদের এগুলোকে ভেক্টরে রূপান্তর করতে হবে। সো প্রথমটা দেওয়া আছে, আমরা এটাকে কি করব, 2, প্রথমটা হবে i প্লাস দ্বিতীয়টা হবে 3j - 4k। ওকে, আমাদের b হবে তাহলে 4i প্লাস 3j প্লাস k নাই, যেহেতু শূন্য আছে, সো শূন্য দিয়ে এটা শূন্য থাকার অর্থ হলো নেই, সো এইভাবে বলবো। আমরা লিখবো না যে প্লাস শূন্যকে, এটা কেউ লেখে না, কখনো দেখেছো এরকম লেখে না। একইভাবে তোমরা তাহলে এটা করে দেখাও কি হবে, তোমরা আশা করে বুঝতে পেরেছো যে জিনিসটা খুব সহজ। এতক্ষণ যদি আমরা এগুলো বুঝে ফেলি, এবার আসো তাহলে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি প্রশ্ন ব্যাংকটা। ঠিক আছে, এতক্ষণ যা বুঝলাম তা আমরা একটু প্র্যাকটিস করে ফেলি।
মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমরা দেখেছো ডেন্টাল 22-23 এবং 17-18-তে একই প্রশ্ন এসেছে, সেটা হলো নিচের কোন ভেক্টরের আদিবিন্দু এবং শেষ বিন্দু একই। আমার শিক্ষার্থীরা বলবে এটা কোনো প্রশ্ন হলো মেডিকেলে? তুমি যখন আসলেই পড়াশোনা করবা তখন দেখবে যে মেডিকেলের প্রশ্নগুলো তোমার কাছে খুব সহজ লাগবে। তাহলে কেন পারে না শিক্ষার্থীরা? এক, মূল বইটা ভালো করে পড়ে না, দ্বিতীয়ত পরীক্ষায় প্র্যাকটিস করে যায় না আগে থেকে, এবং তৃতীয় পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে পারফর্ম করতে পারে না, কারণ ওই যে আগে থেকে ভালোভাবে প্র্যাকটিস করে যায় না লং টার্ম। তখন কোন ভেক্টর আদিবিন্দু এবং শেষ বিন্দু একই? সমতলীয় ভেক্টর, এর অর্থ তারা একই তলে, সমরেখীয় একই বা বিপরীত বাট একই রেখায়, নাল ভেক্টর, একক ভেক্টর। তাহলে সঠিক উত্তর হচ্ছে নাল ভেক্টর, যার আদিবিন্দু এবং শেষ বিন্দু একই। এটা তো আমরা পারছি। দ্বিতীয় প্রশ্নটি তাহলে পারো কি না দেখো, কোন দুটি ভেক্টর রাশি, ডেন্টাল 22-23 আবারও প্রশ্ন যে কোন দুটি ভেক্টর রাশি আমাদের জন্য। তাহলে আমরা দেখি কেন্দ্রমুখী ত্বরণ, তাপমাত্রা, গতিশক্তি, বেগ। আমরা বলেছি তড়িৎ ক্ষেত্র, বল, তড়িৎ বিভব, ত্বরণ। এই যে এই প্রশ্নটা করার সাথে সাথে এবার চন্দ্র দিয়ে করো, এবার দেখি বলো পারবা না, কারণ হলো ওই যে তোমার কনফিউশন ক্লিয়ার হয়নি। কিন্তু আমি যদি তোমাদেরকে যেভাবে বলেছি তুমি যদি সেভাবে সুন্দর করে পড়ো, প্রথম বলেছি আমরা সকল ত্বরণ ভেক্টর, এটা ভেক্টর, কিন্তু তাপমাত্রা আবার স্কেলার, সো এই অপশন বাদ। আমরা বলছি সকল শক্তির ক্ষেত্রে গতিশক্তি এবং বেগ, তাহলে আমরা কি বলেছি যে সকল শক্তি স্কেলার, বেগ ভেক্টর। তড়িৎ ক্ষেত্রে বলেছি আমরা ভেক্টর, এটা আমরা বলিই নেই, সো এটা ভেক্টরের মধ্যেই পড়বে, তড়িৎ ক্ষেত্র ভেক্টর। সকল বল ভেক্টর। তড়িৎ বিভব আমরা বলি সকল বিভব স্কেলার, ত্বরণ ভেক্টর। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। দেখছো কত সহজ? যদি তুমি জানো, যদি না জানো, যদি না পড়ো, এত সহজ নিশ্চয়ই না। এটা ফেল করার সম্ভাবনা বা এটা হারানোর সম্ভাবনা অনেক শিক্ষার্থীরই বেশি, অনেক শিক্ষার্থীর, তাই না? ওকে, পরবর্তীটাতে আসো তাহলে। নিচের কোনটি ভেক্টর রাশি? উদাহরণ 9। ভেক্টর রাশির উদাহরণ শেষে লেখা আছে 9। অনেকে ভেক্টর রাশির উদাহরণ বেগ দেখার সাথে সাথে না, সাবধান, মেডিকেল তোমাকে বাদ দেওয়ার জন্য। সো ভেক্টর রাশির উদাহরণ 9। এটা উদাহরণ, এটা উদাহরণ, এটা উদাহরণ, এটা উদাহরণ 9। ধ্রুতি, ভাইয়া বলে দিয়েছি, ধ্রুতি উদাহরণ 9। তিনটা উদাহরণ, এটা জানলে তো আরেকটা উদাহরণ নয়, সেটা তোমরা জানবে। কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়? ম্যাথ 77-তে যে ভাইয়া এটা পড়েছে, যে আপু এটা পড়েছে, সেম প্রশ্ন সে ওই জায়গায়ও পাইছে। তাহলে নাল ভেক্টর থেকে একই টপিকের ওপর কিন্তু আবারও প্রশ্ন এসেছে, আমরা দেখেছি ডেন্টালে। সো দেখো যে পড়েছে তার জন্য এটা খুবই সহজ। সো আমি তোমাদেরকে কিন্তু বলি মেডিকেল অ্যাডমিশন বা ডেন্টাল আমরা 20 বছরের প্রশ্ন মোটামুটি কাভার করে দেওয়া লাগে, 20 বছরের প্রশ্ন হয়ে যাবে। তাহলে বিপ্রতীপ এদের দিক নির্দিষ্ট নয়, আমরা বলেছি একটাই, শুধুমাত্র শূন্য ভেক্টর। ঠিক আছে, শূন্য ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, কারণ ওর দিক নাই। এবার আসো নিম্নের কোনটি স্কেলার রাশি? এটাতেও কনফিউশন পড়ার কোনো কারণ নাই। ভাইয়ার তত্ত্ব আবারও অ্যাপ্লাই করো। সকল বেগ ভেক্টর রাশি, সকল প্রাবল্য ভেক্টর রাশি, সকল বিভব স্কেলার রাশি। কয়বার পড়বা ওইটা? ওই পেজটা মিনিমাম 5 বার, সপ্তাহে 3 দিন 5 বার। এটা করলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আজকে আর এতটুকু দিচ্ছি না, এটা বড় হয়ে যাবে ভেক্টর রাশি যোজন বিয়োজনে। আজকে এতটুকুই রাখলাম। তোমাদের জন্য কিন্তু এই সবগুলো ক্লাস প্রজেক্ট ডিএমসিয়ানে তোমরা জানো চলতেছে। সো প্রজেক্ট ডিএমসিয়ানে তোমরা 20 জুলাই থেকে ভর্তি হতে পারছো। অফার প্রাইস 5350 টাকায়, 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এখানে, 700 টাকা এটার মেইন প্রাইস। তাহলে তুমি এই জায়গায় কি করতে পারবা? সুন্দর করে ক্লাস করবা, এরকম এক্সাম দিবা, তারপরে প্র্যাকটিস করবা, ডাউট সলভিং করবা। কি কি বিষয়? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে, সবগুলো ক্লাসই ভাইয়া তোমাদেরকে নিচ্ছি। তো সুন্দর করে গুছিয়ে দিব। তোমাদের কোনো সমস্যা থাকলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তো দেখা হচ্ছে ক্লাসে। আমি বলবো এইচএসসি যারা 27 আছো নতুন আর 26-এর সময় করছো, মিস দিও না এই ক্লাসগুলো। ভালো ও সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।